করোনার নতুন ধরন নিয়ে ইউরোপ জুড়ে আতঙ্ক। ব্রিটেনের বাইরে বেশ কয়েকটি দেশে শনাক্ত। প্রতিরোধে ফাইজার বায়োএনটেকের টিকা কার্যকরী। মাস্টার আসতে পারলো না, পড়াতে পারলো না, মা বাবা বিয়ে দিয়ে দিল। স্কুল বন্ধ দেখে আরো বিয়ে দিয়ে দিচ্ছে এখন। করোনাকালে চরাঞ্চলগুলোতে উদ্বেগজনক হারে বেড়েছে বাল্যবিয়ে। মাতৃমৃত্যুর সংখ্যা, চ্যালেঞ্জ এসডিজি লক্ষ্য অর্জন। বঙ্গোপসাগরের মাটি দিয়ে ৩০,০০০ একর নতুন ভূমি। চট্টগ্রামের মিরসরাইয়ে এগিয়ে চলছে বঙ্গবন্ধু শিল্পনগরের কাজ। কাজের সুযোগ মিলবে ৩০ লাখ মানুষের। এবং পদ্মার পাড়ে এক অন্য শহর, সেতু ঘিরে পর্যটনের হাতছানি। দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হবে সার্ভিস এরিয়াগুলো। ভোরের সময় সঙ্গে আছি আমি এস এম ইকবাল। করোনার নতুন ধরন শনাক্তের পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইউরোপ জুড়ে। এই অবস্থায় রোববার থেকেই ব্রিটেনের সাথে যোগাযোগ বিচ্ছিন্নের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। জার্মানির বার্লিন থেকে আরও জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। এমনিতেই করোনার ভয়াবহতায় ধুঁকছে যুক্তরাজ্য সহ পুরো ইউরোপ। তার মধ্যে মরার উপর খাড়ার গা হয়ে এসছে নতুন ধরনের কোভিড ভাইরাস VUI 2020-12-01, যে ভাইরাস ক্ষণে ক্ষণে রূপ বদল করতে পারে, জন্ম দিতে পারে নতুন ভাইরাসের। নতুন ধরনের এই কোভিড ভাইরাস 70% সংক্রামক। নতুন এই ভাইরাসে ডেনমার্কে 9 জন, ইতালি, নেদারল্যান্ডস, বেলজিয়ামে আরও বেশ কজন আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে EU। তাই বন্ধ করে দেওয়া হয়েছে যুক্তরাজ্যের সাথে সব রকমের বিমান ও স্থল যোগাযোগ। বিশেষ করে পণ্য পরিবহনে ফ্রান্সের সাথে লাগোয়া দেশটির বর্ডারও বন্ধ ঘোষণা করেছে দেশটির সরকার। জার্মানিতে এখনও নতুন এই ভাইরাসে কেউ আক্রান্ত না হলেও আতঙ্কিত সাধারণ মানুষ। দেখুন, আমি চ্যারিটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সেবিকা হিসেবে কর্মরত। করোনা ভাইরাসে যারা আক্রান্ত তাদের চিকিৎসাও দিয়ে থাকি। কিন্তু যুক্তরাজ্যের নতুন জাতের কোভিড ভাইরাসের কথা শুনে আতঙ্ক আরো বেড়ে গেছে। জানি না টিকাটা এই ভাইরাসের বিরুদ্ধে কতটা কার্যকরী হবে। তাই বাঁচতে হলে মাস্ক পরতে হবে, দূরত্ব বজায় রাখতে হবে এবং সবার সাথে যোগাযোগ কমিয়ে দিতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই। এই অবস্থায় সাধারণ জার্মানদের অনেকেই নতুন ধরনের এই ভাইরাসের গতিবিধি পর্যবেক্ষণের মত দেন। বলেন, এই মুহূর্তে EU থেকে ব্রিটেনকে বিচ্ছিন্ন সিদ্ধান্ত সঠিক। যুক্তরাজ্যে উৎপত্তি হওয়া ভয়ঙ্কর রূপ বদল করা কোভিডের কথা শুনেছি, তবে এখনো বোঝা যাচ্ছে না এটা কতটা ভয়ঙ্কর। তবে যুক্তরাজ্যের সাথে আকাশ ও স্থল যোগাযোগ বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। এদিকে সবকিছু ঠিক থাকলে 27 তারিখে জার্মানি ও ফ্রান্সে করোনার টিকা প্রদান শুরু হবে। নতুন ধরনের কোভিড যাতে ব্রিটেনের মতো জার্মানিকেও গ্রাস করতে না পারে, সে কারণে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার আহ্বান জার্মান ভাইরোলজিস্ট সহ জার্মান রাষ্ট্রপ্রধান আঙ্গেলা ম্যার্কেলের। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। এদিকে যুক্তরাজ্যের বাইরে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা সহ বেশ কয়েকটি দেশের নতুন এই ভাইরাস শনাক্তের খবর পাওয়া গেছে। এ অবস্থায় মহামারী ঠেকাতে ফ্লাইটের পাশাপাশি নিজেদের সীমানা বন্ধ করেছে কানাডা, স্পেন, পেরু, ইসরায়েল সহ বিভিন্ন দেশ। তবে এখন থেকে চিকিৎসা সহ প্রয়োজনীয় ব্যবস্থা নিলে এটি নিয়ন্ত্রণ সম্ভব বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দক্ষিণ আফ্রিকায় নতুন ঢেউয়ে করোনার রোগীর সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে। এই প্রাদুর্ভাবে উল্লেখ সংখ্যক নতুন ধরনের করোনার সংক্রমণ চিহ্নিত করার কথা জানিয়েছে দেশটি। সাধারণ করোনা ভাইরাসের চেয়ে 501V2 নামে পরিচিত নতুন ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার বৈশিষ্ট্য থাকায় দেশটিতে নতুন ধাপে আগের চেয়েও অনেক বেশি মানুষ আক্রান্ত হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের মধ্যে কেউ নতুন ভাইরাসটিতে আক্রান্ত হচ্ছেন কিনা আমরা তা গবেষণা করছি। একই সঙ্গে যারা প্রথম ঢেউয়ে আক্রান্ত হয়েছিলেন তাদের নমুনাও সংগ্রহ করছি আমরা। নতুন করোনা ভাইরাসের অস্তিত্ব শনাক্তের খবর জানিয়েছে অস্ট্রেলিয়াও। ব্রিটেন ফেরত এক পর্যটকের দেহে এই ভাইরাস শনাক্তের কথা জানায় কর্তৃপক্ষ। এ অবস্থায় নতুন করে ব্রিটেনের সঙ্গে নিজেদের ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে ভারত, পাকিস্তান, কানাডা সহ বিভিন্ন দেশ। আগামী 2 সপ্তাহের জন্য ইউরোপের সব দেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে পেরু। ফ্লাইট বন্ধের পাশাপাশি সীমান্তে কঠোর অবস্থান নিয়েছে স্পেন। বিদেশিদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসরায়েল। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি, নতুন ভাইরাসটি যে প্রাণঘাতী এমন কোনো প্রমাণ পায়নি সংস্থাটি। ভাইরাসের রূপান্তর স্বাভাবিক ও প্রাকৃতিক বলেও উল্লেখ করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সংস্থার প্রধান। আমাদের বিজ্ঞানীরা ভাইরাসের চরিত্র এবং বৈশিষ্ট্য গবেষণা করছেন, তবে সবচেয়ে বড় কথা করোনাকে আমাদের মোকাবিলা করতে হবে। আমরা যত বেশি এটিতে বিস্তারের সুযোগ দেব, তত বেশি এই ভাইরাসের রূপান্তরের সুযোগ রয়েছে। আগামী কদিনের মধ্যেই নতুন ভাইরাসটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে আশা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই সঙ্গে নতুন ভাইরাস মোকাবিলায় এখন থেকেই প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার তাগিদ দিয়েছে সংস্থাটি। ওমর ইনান, সময় সংবাদ। যুক্তরাজ্যের করোনা ভাইরাস পরিস্থিতির লাগাম টানতে দেশটিতে জারি করা হয়েছে সর্বোচ্চ স্তরের সতর্কতা। এমন পরিস্থিতির জন্য করোনার নতুন বৈশিষ্ট্যের ভাইরাসকে দায়ী করা হচ্ছে। ব্রিটিশ কর্তৃপক্ষ বলছে অতি দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে সক্ষম নতুন এই ভাইরাসটি। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন শোয়েব কবির। ব্রিটেনে নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাসের সন্ধান মিলেছে জানিয়ে বিপাকে পড়েছে ব্রিটিশ সরকার। লন্ডন সহ ইংল্যান্ডের বেশ কয়েকটি শহর ইতিমধ্যেই লকডাউন ঘোষণা করেছে, যেটি সর্বোচ্চ পর্যায়ের। নর্দার্ন আয়ারল্যান্ড ছাড়া যুক্তরাজ্যের প্রতিটি জায়গাতেই পাওয়া গেছে এই নতুন বৈশিষ্ট্যের ভাইরাসের সন্ধান। নতুন ধরনের করোনা ভাইরাসের ধরনটা যে ছড়াচ্ছে, এ কারণে আমরা সবাই আতঙ্কিত। ব্রিটিশ গভর্নমেন্ট নতুন করে রেস্ট্রিকশন দিয়েছে। আমরা আশা করব সবাই আরো সতর্কিত হবে। এটা আসলে সিরিয়াসলি আমাদেরকে চিন্তা করা উচিত যে আমরা যদি হেলায় দুলায় ছেড়ে দিই তাহলে হয়তো এটা মোরলি এফেক্টেড হয়ে যেতে পারে। এটা আসলে অনেক বেশি ডেঞ্জারাস একটা ভাইরাস। এই ভাইরাসের দুই ধরনের সংখ্যা দেখা দিয়েছে। একটি যদি হয় তার বৈশিষ্ট্য পরিবর্তন করে দুর্বল হতে পারে, এবং অপরদিকে হয়তো তার বৈশিষ্ট্য পরিবর্তন করে আরো সক্রিয় হতে পারে। তবে এখন পর্যন্ত ব্রিটিশ বিজ্ঞানী কিংবা স্বাস্থ্য কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু এই বিষয়ে কোনো প্রকার মতামত কিংবা মন্তব্য করেনি। নতুন করোনা ভাইরাসের সংক্রমণের তাণ্ডবে লন্ডন সহ পুরো ব্রিটেন এখন দিশেহারা। এখন দেখার বিষয় বরিস জনসনের সরকারের নেওয়া পদক্ষেপগুলো কতটুকু কার্যকরী ভূমিকা রাখছে এই ভাইরাসের সংক্রমণ রোধে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। নতুন ধরনের করোনা ভাইরাসের খবরের পর দুদিনের জন্য ইংল্যান্ডের সঙ্গে সব ধরনের বিমান চলাচল নিষিদ্ধ করেছে আইরিশ সরকার। বড়দিন সামনে রেখে লকডাউন শিথিল করার পরই দেশটিতে আবারও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। আয়ারল্যান্ড থেকে জুয়েলের রিপোর্ট। 3 সপ্তাহ হলো লকডাউন শিথিল আয়ারল্যান্ডে। বড়দিন ও নতুন বছরের কেনাকাটায় উপচে পড়া ভিড় জানান দিয়েছিল সংক্রমণ আবারও বাড়বে। বাস্তবে তাই হলো। করোনার প্রথম ঢেউয়ে বাংলাদেশি আক্রান্তের সংখ্যা কম থাকলেও দ্বিতীয় ঢেউয়ে অনেক পরিবার আক্রান্ত হয়েছেন। একদিনে 700 বেশি আক্রান্তে আসলে ভয়ে আছি। এই অবস্থায় নতুন বছরের আগেই ফের লকডাউন দিলে সংক্রমণ অনেকটাই রোধ করা সম্ভব হবে বলে মনে করছেন অনেকে। নতুন বছরের প্রথম দিকে আবারও লকডাউন দেওয়ার চিন্তা করেছিল সরকার, কিন্তু সংক্রমণ বাড়ার ফলে নির্ধারিত সময়ের আগেই লকডাউন দেওয়ার যে পরিকল্পনা সরকার করেছে এটা ভালো দিক। এদিকে নতুন ধরনের করোনা ভাইরাসের খবরের পর দুদিনের জন্য ইংল্যান্ডের সাথে সব ধরনের বিমান চলাচল নিষিদ্ধ করেছে আইরিশ সরকার। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। নতুন ধরনের করোনার বিরুদ্ধে ফাইজার বায়োএনটেকের টিকা কার্যকরী বলে জানিয়েছে ইউরোপের নিয়ন্ত্রক সংস্থা। ইউরোপের দেশগুলোতে টিকার অনুমোদনের পর কথা জানায় ইউরোপীয় ওষুধ সংস্থা ইএমএ। শিগগিরই জনসাধারণের উপর টিকা প্রয়োগ শুরুর কথা জানিয়েছে ইইউ। যুক্তরাষ্ট্রে ফাইজারের পর শুরু হয়েছে মডার্নার টিকার প্রয়োগ। এদিকে এশিয়ার প্রথম দেশ হিসেবে ফাইজারের টিকার প্রথম চালান পৌঁছেছে সিঙ্গাপুরে। অবশেষে বহুল প্রতীক্ষিত করোনার টিকা পেতে যাচ্ছে ইউরোপের মানুষ। ইউরোপের 27টি দেশে ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিন ব্যবহারে নিয়ন্ত্রক সংস্থা ইউরোপিয়ান মেডিসিন এজেন্সির অনুমোদনের পর বেলজিয়াম থেকে তা সরবরাহে চলছে তোড়জোড়। খুব শিগগিরই শুরু হবে প্রয়োগ। নতুন ধরনের করোনা থেকেও এটি সুরক্ষা দিতে সক্ষম বলে জানায় নিয়ন্ত্রক সংস্থা। ভ্যাকসিন প্রয়োগের প্রস্তুতি নিচ্ছে জার্মানিও। বসানো হয়েছে 60টির বেশি করোনার টিকাদান কেন্দ্র। টিকাদান কর্মসূচির শেষ মুহূর্তের প্রস্তুতি তদারকির উদ্দেশ্যে সোমবার বার্লিনের একটি করোনার টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার। রাশিয়ার স্পুটনিক 5-এর সঙ্গে ব্রিটিশ ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার যৌথ গবেষণার লক্ষ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। এটিকে যুগান্তকারী পদক্ষেপ আখ্যা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার উদ্ভাবিত স্পুটনিক 5 ভ্যাকসিনের উৎপাদন শুরু করেছে কাজাখস্তান। আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু করার আশা করছে দেশটি।
ফাইজার ও বায়োএনটেকের টিকা নিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রে হার্টফোর্ড হাসপাতালের সামনের সারির চিকিৎসা কর্মীদের টিকাদানের মধ্য দিয়ে শুরু হয়েছে মডার্নার ভ্যাকসিনের প্রয়োগ। দেশটিতে ফাইজার বায়োএনটেকের টিকার পাশাপাশি মডার্নার টিকাদানের মধ্য দিয়ে পুরোদমে চলছে ভ্যাকসিনেশন কার্যক্রম। এশিয়ার প্রথম দেশ হিসেবে করোনার টিকা পেল সিঙ্গাপুর। বেলজিয়াম থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে করে ফাইজার বায়োএনটেকের টিকার প্রথম চালান পৌঁছেছে দেশটিতে। আগামী 2 সপ্তাহের মধ্যেই শুরু হবে প্রয়োগ। ওমর ইনান, সময় সংবাদ। এদিকে করোনার ভ্যাকসিন সরবরাহের সময় হামলা ডাকাতির আশঙ্কার কথা জানিয়ে সতর্ক করল ইন্টারপোল। সোমবার সংস্থাটির মহাসচিব জার্গেন স্টক বলেন, টিকা আবিষ্কারের সঙ্গে সঙ্গে বিভিন্নভাবে অপরাধ সংঘটিত হতে পারে। করোনা ভাইরাসের মূল্যবান টিকা দ্রুত পেতে বিভিন্ন স্থানে দুর্নীতি ব্যাপক হারে বেড়ে যেতে পারে বলেও সতর্ক করেন জার্গেন। এর মধ্যে জার্মানিতে করোনার টিকা পরিবহনের নিরাপত্তায় সেখানকার কেন্দ্রীয় পুলিশ সদস্যদের নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাজ্যের মতো জার্মানিও গোপন স্থানে টিকা মজুদের কথা জানিয়েছে। করোনার মধ্যেই চলছে বড়দিন উদযাপনের প্রস্তুতি। কয়েকশো বছরের ইতিহাসে জেরুজালেমে এবার নেই উৎসবের ক্ষণঘটা। বড়দিনের বর্ণিল আলোকসজ্জায় মহামারীর অন্ধকার কাটিয়ে সুদিন আসবে, এ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। বিশ্বজুড়ে করোনার দ্বিতীয় ঢেউয়ের পাশাপাশি ভাইরাসটির নতুন শক্তিশালী ধরনের আবির্ভাবে দেখা দিয়েছে অচলাবস্থা। ঘোষণা ছাড়াই সৌদি আরব সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দেয় বাংলাদেশে বিপাকে পড়েছেন শত শত যাত্রী। যাত্রার আগ মুহূর্তে এই দুর্ভোগে ক্ষোভে ফেটে পড়েন তারা। ভিসা এবং আকামার মেয়াদ শেষ হওয়ায় নিয়ে রয়েছে ক্ষোভ এবং দুশ্চিন্তাও। এদিকে ওমানও নিষেধাজ্ঞা দেওয়ায় বাংলাদেশ বিমানের আগামী 1 সপ্তাহের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। সোমবার দুপুর 2টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইট, কিন্তু বিশ্বজুড়ে করোনার প্রকোপ হঠাৎ বেড়ে যাওয়ায় হুট করে ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নেয় সৌদি সরকার। 1 সপ্তাহের জন্য সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের নোটিশ দেওয়া হয়। সব প্রক্রিয়া শেষ করে যাত্রার কয়েক ঘন্টা আগে এই সংবাদে মুষড়ে পড়েন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা যাত্রীরা। 200-300 যাত্রী এ জায়গায় আসার পর বলতেছে তাদের ফ্লাইট বন্ধ, তাও এটা সিকিউরিটি এসে বলতেছে। অনেক টাকা দিয়ে টিকিট কাটছি, এখন এটা কি হবে, করোনা টেস্ট করছি, সম্পূর্ণ টাকা পয়সা আমরা অনেক লস। আমার গাড়ি ভাড়া নাই, খাওয়ার খরচ নাই, আমি এখান থেকে চট্টগ্রামে যাব কিভাবে? 7 মাসেরও বেশি সময় পর ফ্লাইট চালু হওয়ায় সবেই কর্মস্থলে ফিরতে শুরু করেছিলেন প্রবাসীরা। এই অবস্থায় মহামারী পরিস্থিতি নতুন মোড় নেয় শঙ্কায় পড়েছেন তারা। ভিসা ও আকামার মেয়াদ বাড়ানোর বিষয়ে সরকারি সহযোগিতার দাবি তাদের। ভিসার পিছনে আমরা 5 লাখ টাকা খরচ করছি, তো ওদের টাকা রিস্ক নিবে। এখন আমার আকামা 2 দিনের মেয়াদ আছে, আইয়া ফোনি মানে যাওয়া যাবো না, বন্ধ, সৌদি আরব বিমান বন্ধ, তা আমি কি করবো? ভিসার মেয়াদ এবং আকামা মেয়াদ কূটনীতিভাবে এটা সরকার, সৌদি সরকার সাথে আলোচনা করি আমাদের কোনো কিছু বিবেচনা করে। আমরা চাই যে দ্বিতীয়বার টেস্ট যদি হয় এইটা সরকার বহন করুক। এদিকে নিষেধাজ্ঞার কারণে আগামী 1 সপ্তাহে 42টি ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এসব ফ্লাইটে 2 দেশের অন্তত 11,000 যাত্রী যাওয়া আসার কথা ছিল। ফ্লাইট আবার পুনরায় চালু হলে যাত্রী যারা এইসব ফ্লাইটে ছিলেন তাদেরকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে আমরা সিট বরাদ্দ করব। আগেও সিট পুনরায় বরাদ্দ করার ক্ষেত্রে চার্জ দিইনি, এইবারে আমরা নিব না। প্রজ্ঞাপনে জানানো হয়, বর্তমানে দেশটিতে অবস্থানরত অন্য দেশের বিমান সংস্থার কোনো ফ্লাইট থাকলে তা সৌদি আরব ত্যাগ করতে পারবে, তবে কার্গো বিমান এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার সাদিকুর রহমান। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাদিক। ইকবাল, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখন আমি যেটা দেখতে পাচ্ছি যে এখানে পুরোপুরি একদমই ফাঁকা। যাত্রীর বহির্গমন এবং আগমন যেই পথটি সেখানে এবং মানে কোথাও কিন্তু এখানে কোনো যাত্রী দেখতে পাচ্ছি না আমরা। জানেন যে আসলে ওমান সরকার সে দেশে আসলে বিশ্বব্যাপী যে এই করোনা ভাইরাসের প্রকোপটা আবার বেড়ে গেছে, সেজন্য কিন্তু সব আন্তর্জাতিক ফ্লাইট কিন্তু বন্ধ ঘোষণা করেছে এবং বেসরকারি বিমান চলাচল যে কর্তৃপক্ষ সেই দেশের এই নিষেধাজ্ঞা জারি করে এবং আগামী 22 তারিখ থেকে
অর্থাৎ আজকে থেকেই কিন্তু এই সব ফ্লাইট কিন্তু তারা বন্ধ ঘোষণা করেছে এবং ওমান সরকারের পাশাপাশি কিন্তু সৌদি সরকারও এই আন্তর্জাতিক যেই ফ্লাইটগুলি আছে সেগুলি কিন্তু চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে এবং এর ফলে কিন্তু বাংলাদেশ যেই বিমানের পক্ষ থেকেও কিন্তু যেই ফ্লাইটগুলো আপনার ছেড়ে যেত ঢাকা থেকে মাস্কটগামী এবং সৌদি আরবের বিভিন্ন যেই বিমানবন্দরে ছেড়ে যেসব ফ্লাইটগুলি সেগুলো কিন্তু বন্ধ ঘোষণা করেছে এবং এর ফলে বিমান কর্তৃপক্ষ কিন্তু জানিয়েছে যে যেই সব যাত্রীরা আসলে ফ্লাইট বুকিং দিয়েছিলেন তারা পরবর্তীতে যখন এক সপ্তাহ পরে আবার যখন বিমান চলাচল শুরু হবে, ফ্লাইট চালু হবে, তখন আসন খালি থাকা সাপেক্ষে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে সেই টিকিটের ক্ষেত্রে। তো এছাড়া একটা বিষয় জানিয়ে রাখি যে এই যে যারা আসলে বিদেশ যাওয়ার ক্ষেত্রে প্রস্তুতি নিয়েছিলেন, যারা যাত্রীরা ছিলেন, তারা কিন্তু আসলে গতকালকে খুবই অনেক ঝামেলার মধ্যে পড়ে যায়, কারণ হঠাৎ করে এই নিষেধাজ্ঞাটা আসে এবং এর ফলে দেখা গেছে যে তাদের যে একটা প্রস্তুতি ছিল বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে যাত্রীরা যাওয়ার কথা ছিল, কিন্তু তাদের দেখা যায় এখানে এসে হুট করে এই নিষেধাজ্ঞার কথা জানার পরবর্তীতে তাদের যে সব পরিকল্পনা এবং সব ধরনের প্রস্তুতি এগুলো সবই কিন্তু ভেস্তে গেছে এবং এই জন্য তারা বলছেন যে আসলে তাদের অনেকের যে ভিসা এবং আকামার যে মেয়াদটা সেটা যে বৃদ্ধি করার ক্ষেত্রে যেন এই দেশের সরকার যেন অ্যাম্বাসি যেন রিকোয়েস্ট করে এবং সহযোগিতা করে, এই জন্য তারা আহ্বান জানিয়েছেন সরকারের প্রতি। এবং আসলে আমি আজকে এখন পর্যন্ত আজকে যে ফ্লাইটগুলো ছিল আজকে সবগুলো কিন্তু সব ক্যান্সেল করা হয়েছে, এই জন্য কিন্তু পুরোপুরি বিমানবন্দর কিন্তু এখানে ফাঁকা দেখা যাচ্ছে। আমি কোনো যাত্রীকে পাইনি যে যারা বিদেশ যাওয়ার ক্ষেত্রে এখানে এসে আবার এখনো পর্যন্ত না জানার কারণে এখন অপেক্ষা করছে, এরকম কোনো যাত্রী কিন্তু পাইনি। তো তারা জানিয়েছেন যে পরবর্তীতে ফ্লাইট চালু হলে যেন তাদেরকে অগ্রাধিকার দিয়ে খুব সুন্দরভাবে যেন তাদের যাত্রা সুন্দর করে, সেই জন্য তারা অনুরোধ জানিয়েছে সরকারের প্রতি। এই ছিল এখান থেকে সর্বশেষ তথ্য। ইকবাল। সাদিকুর রহমান আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে, জানাচ্ছিলেন হজরত আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে যে ফ্লাইটগুলো ক্যান্সেল করা হয়েছে তার সবশেষ তথ্য। এবার অন্য প্রসঙ্গ, করোনাকালে উদ্বেগজনক হারে চরাঞ্চলগুলোতে বেড়েছে বাল্যবিয়ে। শিক্ষা আর অর্থনৈতিক সংকটে প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই ছেলে মেয়েদের বিয়ে দিচ্ছেন তারা, যাদের বেশিরভাগ নদী ভাঙনের শিকার। একই সঙ্গে মাতৃমৃত্যু বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন বাল্যবিয়ে বন্ধে এখনই উদ্যোগ না নিলে চ্যালেঞ্জ হবে এসডিজি লক্ষ্য অর্জনে। সেলিম আহমেদের ক্যামেরায় রাজশাহী থেকে ফিরে সাদাত রহমতুল্লাহ রিপোর্ট। রাজশাহীর পদ্মার পাড়ের সীমান্তবর্তী ভাঙন কবলিত এক দুর্গম গ্রাম চর খিদিরপুর। ছবির মতো সুন্দর এই গ্রামে বাল্যবিয়ে এক মহামারী রোগ। এই মহামারী থেকে বাদ যাচ্ছে না ছেলে শিশুরাও। নদী ভাঙনের মতো ভেঙেছে তাদের আলোকিত শৈশব। এই গ্রামের শাহানা খাতুনের বিয়ে হয়ে সপ্তম শ্রেণীর ছাত্রী থাকা অবস্থায় বিয়ের 1 বছরের মাথায় এক সন্তানের মা। স্কুল বন্ধর কারণে মাস্টার আসতে পারলো না, পড়াতে পারলো না, মা বাপে বিয়ে দিয়ে দিল। স্কুল বন্ধ দেখে আরো বিয়ে দিয়ে দিচ্ছে। এখন করোনার জন্য ম্যাডাম আসছে না, বিয়ে তো দিতে হবে, সেজন্য দিয়ে দেয় ছোট থাকতে। করোনা স্কুল বন্ধের ফাঁকে দীর্ঘ সময় ধরে ঘরবন্দির সময়ে চরগুলোতে বেড়েছে বাল্য বিয়ে। চরে মেলা কথা মানুষ কথা বলি, তাহলে ছোট থাকতে বিয়ে দেয় মানুষ। সরকারি আইন মানে না, এই জন্য যে আর গরিব মানুষ এখানে লেখাপড়া করাতে পারে না, পাত্রপাত্রী ঠিক হলে দিয়ে দেয়। জাতিসংঘের সংখ্যা করোনার কারণে আগামী 1 দশকে অতিরিক্ত আরও 1,30,00,000 বাল্যবিয়ের শিকার হতে পারে। আর ইউনিসেফ প্রকাশিত চলতি বছরের 7 অক্টোবর 2020 সালের তথ্য বলছে দক্ষিণ এশিয়ায় বাল্যবিয়েতে শীর্ষে বাংলাদেশ। সেভ দ্য চিলড্রেন প্রকাশিত এক প্রতিবেদন বলছে করোনার কারণে বাল্যবিয়ের ঝুঁকিতে পড়েছে বিশ্বে 5 লাখেরও বেশি কন্যা শিশু, যা আগামী 2025 সাল নাগাদ ঝুঁকিতে ফেলবে 25 লাখ কন্যা শিশুকে। চরগুলিতে বাল্যবিয়ে বেড়ে যাওয়ায় মাতৃমৃত্যু বেড়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করে বিশ্লেষকরা বলছেন এর প্রভাব পড়তে পারে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে। দেখতেছেন যে স্কুলে যাওয়ার পথে সে রেপ হচ্ছে, স্কুলেও সে নিরাপদ না। সব দিক থেকে আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপট এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যে সেই পিতা মাতার রাতের ঘুমটা আসলেই নষ্ট হয়ে গেছে এই কোভিড সময় আরো বেশি। স্থানীয়রা বলছেন করোনার সময় শুধু এই চরেই 50 জনের অধিক শিক্ষার্থী বাল্যবিয়ের শিকার হয়েছে। কন্যা ও শিশু কিশোরদের সামাজিক নিরাপত্তার অভাব, শিক্ষার সুযোগ না থাকা আর অর্থনৈতিক সংকট, এই 3 কারণেই এই চর খিদিরপুরের বাল্যবিয়ের প্রধান কারণ। এখানকার মানুষ বলছেন শিক্ষার সুযোগ নিশ্চিত করার আর্থসামাজিক উন্নয়ন ছাড়া এখানকার বাল্যবিয়ের
রোধ করা অনেকটাই চ্যালেঞ্জ। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, চরখিদিরপুর, রাজশাহী। ঘন ঘন দেশের বাইরে যান, বিদেশে কিনেছেন বাড়ি গাড়ি, সেসব দ্বৈত নাগরিক ও পাসপোর্টধারীদের তথ্য চেয়েছেন দেশের উচ্চ আদালত। ইমিগ্রেশন ও পুলিশের বিশেষ শাখাকে এই তালিকা 1.5 মাসের মধ্যে জমা দিতে বলা হয়েছে। অর্থ পাচারকারী শনাক্তে আদালতের এই আদেশ বলে মনে করছেন আইনজীবীরা। দেশের অর্থ লোপাট করে যারা বিদেশে পাচার করেছেন তাদের ধরতে একের পর এক আদেশ দিয়ে যাচ্ছেন উচ্চ আদালত, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। এবার অর্থ পাচারকারীদের শনাক্তে দ্বৈত নাগরিকত্ব ইস্যু সামনে আনলেন উচ্চ আদালত। অবৈধভাবে অর্থ উপার্জন করে যারা কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে গাড়ি বাড়ি করেছেন সেই সব পাচারকারীদের নাম জানতে চাওয়া হয়েছে। ঘন ঘন বিদেশে যাওয়া আসা করে অর্থ পাচারকারী এমন দ্বৈত নাগরিক ও পাসপোর্টধারীদেরও তালিকা চেয়েছেন উচ্চ আদালত। ডুয়েল পাসপোর্ট এবং ডুয়েল সিটিজেনশিপ নিয়ে যারা আসা যাওয়া করতেছে তাদেরকেও এই তথ্যটা জানাতে বলা হয়েছে। আদালতের এই আদেশ টাকা পাচারকারীদের শনাক্তে কাজে লাগবে বলে মনে করেন দুদক আইনজীবী। যদি কেউ চলে যাচ্ছে বাইরে, টাকা বাইরে ডুয়েল সিটিজেনশিপ নিয়ে সেকেন্ড হোম করছে, ব্যাক হোম পাঠাতে বাড়ি করছে, হয়তো তার তথ্য উপাত্ত পাওয়াতে সহায়তা হয়তো হবে। আমি মনে করি সেই জন্যই হয়তো হাইকোর্ট ডিভিশন এটা করেছে। দ্বৈত নাগরিকত্ব ও পাসপোর্ট থাকা অবৈধ কিছু নয়। আইন অনুযায়ী মিয়ানমার সার্কভুক্ত দেশ ছাড়া শর্ত সাপেক্ষে বাকি যে কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করার সুযোগ রয়েছে বাংলাদেশিদের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গোপসাগরের মাটি দিয়ে গড়ে তোলা হয়েছে 30,000 একর নতুন ভূমি, আর এখানেই এগিয়ে চলছে বঙ্গবন্ধু শিল্পনগর। 30 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পাশাপাশি 30 লাখ মানুষের কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে এই ইকোনমিক জোন। এরই মধ্যে গ্যাস, পানি এবং বিদ্যুতের ব্যবস্থা হয়ে গেছে। আমদানি রফতানির সুবিধার্থে মাঝারি মানের বন্দরও হতে যাচ্ছে। ইকোনমিক জোন নিয়ে কমলদের দুপর্বের ধারাবাহিক প্রতিবেদনে রাজ দেখুন শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন সাখত টিপু। মাইলের পর মাইল দুদু প্রান্তর, শত শত এক্সকাভেটর দিয়ে যেমন মাটি কাটা হচ্ছে, তেমনি বোলডোজার দিয়ে সমান করা হচ্ছে উঁচু নিচু মাটির কাঠামো। আর ধুলো উড়িয়ে এক জায়গার মাটি আরেক জায়গায় নিয়ে যাচ্ছে ট্রাকের সারি। এভাবে এগিয়ে চলছে মিরসরাই ইকোনমিক জোনের কাজ। পুরো এলাকাটির অধিকাংশই গত কয়েক বছর আগেও ছিল সাগরের অংশ, কিছু অংশ ছিল কেওড়া বন। জোয়ারের সময় অন্তত 7 মিটার পানিতে তলিয়ে থাকতো পুরো এলাকা। দেশের সর্ববৃহৎ ইকোনমিক জোন এখানে হচ্ছে। আমাদের এই জায়গাটা অনেক ডেভেলপ হচ্ছে, রাস্তাঘাট হচ্ছে, উন্নয়ন হচ্ছে। এই জলাভূমিতেই গত 2 বছরের বেশি সময় ধরে চলছে বঙ্গবন্ধু শিল্পনগর গড়ে তোলার কাজ। একদিকে নতুন ভূমি সৃষ্টি করা হচ্ছে, অন্যদিকে শিল্প কারখানার জন্য সেই ভূমি বরাদ্দ সম্পন্ন করা হচ্ছে। ইতিমধ্যে 100টির বেশি শিল্প প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়া হয়েছে অন্তত 7,000 একর জায়গা, যেখানে কাজ শুরু করেছে 10টি প্রতিষ্ঠান। কয়েক মাসের মধ্যে উৎপাদন যাবে জাপানের বিদ্যুৎ কেন্দ্র এবং চীনের কেমিক্যাল কারখানা। ইনভেস্টমেন্ট প্রপোজালই প্রায় 18 থেকে 20 বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব কিন্তু এখানে আছে। এদিকে বঙ্গবন্ধু শিল্পনগরের পণ্য আনা নেওয়ার সুবিধার্থে সীতাকুণ্ড ও মিরেশ্বরের মধ্যবর্তী উপকূলে মাঝারি মানের একটি বন্দর নির্মাণেরও পরিকল্পনা রয়েছে। ইকোনমিক জোনকে সাপোর্ট দেওয়ার জন্য ওখানে একটা মাঝারি পোর্ট করার ব্যাপারে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ অনেক আগে উদ্যোগ নিয়েছে এবং বেজা কর্তৃপক্ষের অনুরোধে একটা ফিজিবিলিটি স্টাডিও করানো হয়েছে ডেনমার্কের একটা কোম্পানি দিয়ে। শিল্পায়নের সুবিধার্থে বঙ্গবন্ধু শিল্পনগরকে ভাগ করা হয়েছে 3টি জোনে। এর মধ্যে রয়েছে চট্টগ্রামের মিরসরাই, সীতাকুণ্ড ও সন্দ্বীপ এবং ফেনীর সোনাগাজী ও নোয়াখালীর কোম্পানিগঞ্জ। এছাড়া শেখ হাসিনা সরোবর নামে 200 একর জায়গার উপর একটি কৃত্রিম লেকও থাকবে এখানে। এই দুধ বিরান ভূমি দেখে বোঝার উপায় নেই বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিতে কত বড় মহাপরিকল্পনা চলছে এখানে। সাগর থেকে বালি এবং মাটি এনে তৈরি করা হয়েছে নতুন 30,000 একর ভূমি, যেখানে আগামী কয়েক বছরের মধ্যে গড়ে উঠবে শত শত শিল্প কারখানা। আর এসব শিল্প কারখানায় কর্মসংস্থান হবে অন্তত 30 লাখ লোকের। বীরেশ্বরে বঙ্গবন্ধু শিল্পনগর থেকে কমল দে, সময় সংবাদ। অন্য এক শহর গড়ে উঠেছে পদ্মার পাড়ে। সেতু হয়ে গেলে বিনিয়োগের পাশাপাশি এই অঞ্চলে তৈরি হবে পর্যটনের অপার সম্ভাবনা। বিশেষ করে পদ্মা সেতুর দেশি বিদেশি কর্মকর্তাদের থাকার জন্য আধুনিক সুবিধা সম্বলিত
সার্ভিস এরিয়াগুলো খুলে দেওয়া হবে পর্যটকদের জন্য। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। পদ্মা সেতুকে ঘিরে দুই পারে অন্যরকম এক চাঞ্চল্য, মানুষের মধ্যে আগ্রহ বাড়ছে। সেতু চালুর আগেই এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বিনিয়োগকারীদের আগ্রহী করে তুলছে অনেক বেশি। ব্যবসা বাণিজ্যের পাশাপাশি এখানে তৈরি হচ্ছে পর্যটন সম্ভাবনাও। এক্ষেত্রে পদ্মা সেতু সার্ভিস এরিয়া এই অঞ্চলের পর্যটনে যোগ করবে চমৎকার আবাসিক সুবিধা। দেশি বিদেশি যে প্রকৌশলী পরামর্শকরা সেতুর কাজ করছেন, তাদের আবাসন সুবিধা দিতেই মূলত এই সার্ভিস এরিয়াগুলো তৈরি করা হয়েছে। পদ্মার দুই পারে অর্থাৎ মুন্সিগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুরে পৃথক 3টি সার্ভিস এরিয়া তৈরি করা হয়েছে। এর মধ্যে 2টি সার্ভিস এরিয়ায় মূল সেতু, নদী শাসন ও সেতু বিভাগের কর্মকর্তারা থাকছেন। 3 নম্বর সার্ভিস এরিয়াতে থাকছেন সেতুর কাজে নিয়োজিত সেনা কর্মকর্তারা। বর্তমানে এই 3টি সার্ভিস এরিয়া দেশি বিদেশি প্রকৌশলীদের আবাসন ও গবেষণার কাজে ব্যবহার করা হলেও সেতুর কাজ শেষ হয়ে যাওয়ার পর এগুলোকে ঘিরে পর্যটন সুবিধা তৈরির পরিকল্পনা চলছে। কাজ শেষ হয়ে যাওয়ার পরও সেতু রক্ষণাবেক্ষণের জন্য নিয়োজিত কর্মকর্তারা সার্ভিস এরিয়া 1-এ থাকবেন, কিন্তু সার্ভিস এরিয়া 2 নির্মাণ করার সময়ই পর্যটনের বিষয়টি মাথায় রাখা হয়েছে। যখন এটা শেষ হয়ে যাবে তখনও আমাদের অনেক ইঞ্জিনিয়ার কাজ করতে হবে মেইনটেনেন্সের জন্য। তারা একটা অংশ এটা কাজে লাগাবে আর একটা অংশ পর্যটনের কাজে লাগানো হবে, মেইনলি সার্ভিস এরিয়া 2। 77 হেক্টর এলাকা জুড়ে নির্মিত সার্ভিস এরিয়া 2-এ আবাসনের পাশাপাশি পর্যটকদের জন্য থাকছে মেডিকেল সেন্টার, টেনিস গ্রাউন্ড, বাস্কেটবল গ্রাউন্ড, সুইমিং পুল, সাবস্টেশন, সুপেয় পানির ওয়াটার ট্যাঙ্ক সহ নানা সুবিধা। সেতু হয়ে গেলে শুধুমাত্র এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়ন নয়, একই সঙ্গে দুয়ার খুলবে পর্যটনের এক নতুন সম্ভাবনার। সার্ভিস এরিয়াকে ঘিরে পর্যটনের যে মহাপরিকল্পনা, তার সুফল পাওয়া যাবে কেবলমাত্র সেতুর কাজ শেষ হলেই। এহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। এদিকে পদ্মা সেতুর স্প্যান বসানোর কাজে চীন থেকে আনা সর্ববৃহৎ ভাসমান ক্রেন তিয়ানই বর্তমানে চট্টগ্রামে অবস্থান করছে। কাস্টম ক্লিয়ারেন্সের জন্য আনোয়ারা পার্কি সৈকতের বহির্নোঙরে অবস্থান করছে ক্রেনটি। হংকং হয়ে চীনে ফেরত যাবে ভাসমান ক্রেনটি। এটি দেখতে সমুদ্র সৈকতে ভিড় করেন সাধারণ মানুষ। নুরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। 2017 সালের পদ্মা সেতুর স্পেন বসাতে আনা হয়েছিল বিশ্বের বৃহত্তম ভাসমান ক্রেন তিয়ানি। 3 বছর 9 মাসে সেতুর 42টি পিলারের উপর 41টি স্পেন বসানো শেষে মুন্সিগঞ্জের মাওয়া থেকে সেটি নিয়ে আসা হয়েছে চট্টগ্রামে। মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ডে তিয়ানি বর্তমানে পার্কি সমুদ্র সৈকতের কাছাকাছি অবস্থান করছে। কাস্টমস ক্লিয়ারেন্স শেষে মাদার ভেসেলে করে ক্রেনটি হংকং হয়ে চীনে নিয়ে যাওয়া হবে। আর ইতিহাসের সাক্ষী হতে এটি দেখতে আনোয়ারা পার্কি বিচে ভিড় করেছেন সাধারণ মানুষ। আমরা আগে তেমন আসতাম না, এটা আসার পর থেকে প্রতিদিনই আসতেছি, সকাল বিকাল অল টাইমে আসতেছি, অনেক গর্বিত মনে করতেছি। ক্রেনটা দেখতে পেরে আমরা খুব খুশি এবং এখানে আসছি এই জন্য। কখনো নাম শুনি নেই, আজকে শুনেছি এবং সরাসরি দেখেছি। স্বপ্নের পদ্মা সেতু বাস্তবে রূপ নিয়েছে বিজয়ের মাসে। নতুন প্রজন্মের কাছে বিজয়ের এই মাসে বিশাল একটি উপহার পদ্মা সেতু। আর স্পেন বসানোর কাজে ব্যবহৃত বিশ্বের সর্ববৃহৎ ক্রেনবাহী ভাসমান জাহাজটি দেখতে পেরে খুশি, দেখতে আসা উৎসুক মানুষজন। সবাই দেখে খুব মুগ্ধ হয়েছে এবং যাতে আগামীতে এর থেকে আরও বড় প্রকল্প প্রধানমন্ত্রী নিতে পারে, এটার জন্য দোয়া করতেছে। পর্যটকরা আমরা বলতেছে যে ভাই ক্রেনের কাছে নিয়ে যাও, আমরা একটু দেখি, এটা ছোঁয়ার জন্য আগ্রহ মানুষের বেড়ে গেছে। যেটা আমাদের দেখা কখনো সম্ভব হতো না, এই পার্কে চড়া আসাতে আমরা দেখছি। আমার মতো একজন ব্যক্তি এটা দেখতে পারে আমি কোনো কল্পনা করতে পারি নাই। চীনে তৈরি 3600 টন ধারণ ক্ষমতার ক্রেনটির দাম 2500 কোটি টাকা। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। ভোরের সময় আরও থাকছে। দেশজুড়ে বাড়ছে শীতের তীব্রতা, ঘন কুয়াশা আর কনকনে বাতাসে বিপর্যস্ত উত্তরাঞ্চলের জনজীবন। পৌষের শুরুতেই উত্তরের জেলাগুলোয় জেঁকে বসেছে শীত। সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 8.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। ঘন কুয়াশায় পঞ্চগড়ের সন্ধ্যার আবহাওয়া অনেক বেলা গড়ালেও দেখা মেলেনি সূর্যের। তাই রাস্তার পাশেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা ছিন্নমূল মানুষের। গবাদি পশু নিয়ে বিপাকে কৃষাণীরা। কুয়াশার জন্য মানুষ বাড়াইতে পারতেছে না, কাজকর্ম করতে পারতেছে না, অনেক সমস্যা হয়ে গেছে।
এই খেটে খাওয়া মানুষদের খুব চরম দুরবস্থা। ভালোই শীত পড়ছে, শীতে গরিব বোনা মানুষ মরে যাচ্ছে, বুড়া দুরাগুলো মরে যাচ্ছে। দেশ জুড়ে বাড়ছে শীতের তীব্রতা, ঘন কুয়াশা আর হিম বাতাসে স্থবিরতা নেমে এসেছে জনজীবনে। এই মুহূর্তে নওগাঁর বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় আছেন রিপোর্টার এমআর রকি। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রকি। ধন্যবাদ ইকবাল। আসলে নওগাঁর চিত্রটা যদি বলি, উত্তরের কিন্তু হিমেল হাওয়া প্রবাহিত বলছে এবং এ কারণে গত 10 দিন ধরেই কিন্তু এই শীতের কনকনে হাওয়ার সাথে স্বাভাবিক মানুষের জীবনযাত্রার একটা ছেদ পড়েছে আমরা লক্ষ্য করছিলাম। এবং ভোর সকাল থেকে কিন্তু তীব্র কুয়াশা থাকছে, পাশাপাশি কিন্তু এই বাতাসটা এতটাই তীব্রতা যেটা কিন্তু মানুষের হারে গিয়ে বাড়ছে এবং এর কারণে কিন্তু স্বাভাবিক জীবনযাত্রার উপর একটা ছন্দপতন আমরা লক্ষ্য করছিলাম। তবে এই জেলায় কিন্তু গত 10 দিনের এই চিত্র দুপুরের পর থেকে কিছুটা, গত 2-3 দিন থেকে কিছুটা সূর্যের দেখা মিলছে এবং সূর্যের তাপমাত্রা কিছুটা বেড়েছে। এই কারণে মানুষের একটু স্বস্তি ফিরেছে। তবে আজকের আবহাওয়া যদি বলি, আজকে কিন্তু আবহাওয়াটা বিরাজ করছে 9.9 স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে এবং বাতাসের আর্দ্রতা রয়েছে 80 থেকে 85 আর্দ্রতা। এই আবহাওয়াটা কিন্তু প্রথম দিকে কিছুটা ভালো ছিল, পরবর্তীতে কিন্তু আস্তে আস্তে এটা নেমে যাচ্ছে এবং আগামী আরো 1-1.5 সপ্তাহ কিন্তু এরকম হালকা আবহাওয়ার আভাস জানিয়েছে স্থানীয় যে আবহাওয়া অফিস থেকে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, জেলায় কিন্তু 11টি উপজেলা রয়েছে। এই উপজেলাগুলোতে প্রান্তিক পর্যায়ে যেসব খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ এবং অসহায় দরিদ্রদের পাশে জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতের কম্বল এবং বিভিন্ন শীতের বস্ত্র দেওয়া হয়েছে জানিয়েছে জেলা প্রশাসন। তবে এটা পর্যাপ্ত নয়, স্থানীয় বিত্তবানদের কিন্তু এক্ষেত্রে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন যারা অসহায় দুস্থ রয়েছেন। এই জেলা থেকে কিন্তু প্রায় দরকার 25,000 শীতের কম্বল, কিন্তু এখন পর্যন্ত সেই তুলনায় কিন্তু অনেকটাই কম রয়েছে এখানকার জেলা প্রশাসক তিনি জানিয়েছেন। তবে জেলায় শীতের এই প্রভাবে কিন্তু স্বাভাবিকভাবে নিম্ন আয়ের মানুষের কিন্তু একটা দুর্ভোগ আমরা লক্ষ্য করছিলাম। তারা কিন্তু জীবনযাত্রার উপর বিশেষ করে সকাল থেকে 11টা-12টা পর্যন্ত কাজে নামতে পারছে না এবং আপনি জানেন এই উত্তরের হিমালয়ের কিছুটা পাশাপাশি এই কারণে কিন্তু এখানে শীতের প্রখরতা আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকে এবং এই আর্দ্রতা কমে আসছে এবং রাতে কিন্তু অত্যন্ত ঠান্ডা এখানে প্রবাহিত বইছে এবং এই ঠান্ডার কারণে জীবনযাত্রা যেমন কিছুটা ছেদ করেছে, ছন্দপতন হয়েছে, মানুষ কিন্তু কাজকর্মেও কিন্তু একটা স্থবিরতা এখানে আমরা লক্ষ্য করছিলাম। তবে অসহায় নিম্ন আয়ের মানুষের পাশে কিছু কিছু ব্যক্তি প্রতিষ্ঠান বা বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে এগিয়ে আসার আমরা চিত্র দেখতে পাচ্ছিলাম, তবে তা পর্যাপ্ত নয় এবং এক্ষেত্রে যারা বলা হচ্ছে যে সর্বস্তরের মানুষ এই দরিদ্র অসহায় মানুষের পাশে যারা শীতার্ত তাদের পাশে যদি দাঁড়ানো যায় তাহলে কিন্তু এই আপৎকালীন যে পরিস্থিতি এটা কিন্তু কাটিয়ে ওঠা সম্ভব। এক্ষেত্রে জেলা প্রশাসন অবশ্যই অনেক জায়গায় তারা তাদের সাধ্যমতো বিশেষ করে সরকারের পক্ষ থেকে গরম কাপড়ের ব্যবস্থা করেছে, কিন্তু পর্যাপ্ত নয় এমনটি কিন্তু তারা জানিয়েছে। আরেকটি বিষয় হলো এই জেলায় এই শীতের কারণে কিন্তু কৃষি ক্ষেত্রে একটা প্রভাব পড়েছে। আমরা লক্ষ্য করছিলাম বিশেষ করে এই ঘন কুয়াশার কারণে বীজতলা এবং এখানে আলুর ক্ষেত রয়েছে, এই আলুর ক্ষেতের পাতা কিন্তু কিছুটা কুঁকড়ে যাচ্ছে এবং এটা ঘন কুয়াশার কারণে এই পাতাটা কিন্তু কুঁকড়ে যাওয়ার এই প্রাদুর্ভাব। তবে জেলা কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে বিশেষ করে শীতের সময় বা ঘন কুয়াশা পরে এই সময়টাতে বীজতলাগুলো যেন পাতলা কোনো পলিথিন জাতীয় মোড়ক দিয়ে যেন ঢেকে দেওয়া হয় এবং সূর্য ওঠার পরে যেন যে পানিটা থাকে এই পানিটা যেন তারা নামিয়ে দেয়, তাহলে এই বীজতলাগুলো কিছুটা তাদের রক্ষা করার সুযোগ থাকছে। এক্ষেত্রে আলুর জায়গাতে বলা হয়েছে যে আলু ক্ষেতের এই কুকরি রোগ থেকে যেন রক্ষার জন্য তাদের এই কৃষি বিভাগের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। বিশেষ করে যেসব কোম্পানিগুলোর ভালো কোম্পানি রয়েছে এই কোম্পানিগুলোর যেন ঔষধ তারা প্রয়োগ করেন এমন নির্দেশনা দেওয়া হয়েছে জেলা কৃষি বিভাগের পক্ষ থেকে। তবে এই জেলায় গত 15 দিন থেকে এই আবহাওয়ার ওঠানামা করছে। এই আবহাওয়া কিন্তু 2 দিন আগেও কিন্তু সর্বনিম্ন 7.5 আবহাওয়া এখানে বিরাজ করছিল, কিন্তু এখনকার আবহাওয়াটা কিছুটা উন্নতি হয়েছে এবং আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে বর্তমানে মৃদু শৈত্য প্রবাহ এখানে বইছে এবং এই মৃদু শৈত্য প্রবাহের কারণে কিন্তু তারা পরবর্তীতে আরেকটি শৈত্য প্রবাহের আভাস দিয়েছে, বলছে যে আগামী 10 দিনের মধ্যে কিন্তু আবার একটু ভারী একটা শৈত্য প্রবাহ এই জেলা সহ এই উত্তরবঙ্গের উপর দিয়ে বয়ে যাবে এমন কথাই কিন্তু আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে। তো ইকবাল, এই ছিল নওগাঁর এই আবহাওয়ার খবর বা শীতের খবর আমার কাছে।
নওগাঁ থেকে সেখানকার শীতের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইমার রকি। এদিকে শীতের খবর জানাতে এই মুহূর্তে রংপুর নগরের চেকপোস্ট এলাকায় আছেন রিপোর্টার রতন সরকার। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রতন, ইকবাল, গত কয়েকদিনের তুলনায় আজ কিন্তু রংপুরে তাপমাত্রা কিছুটা বেড়েছে। কিছুদিন আগেই আমরা জানি যে এখানে 6.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। গতকাল হয়েছে 12 ডিগ্রি সেলসিয়াসের উপরে। সেদিক থেকে আসলে গত কয়েকদিন ধরে যে তীব্র শীতের পরিস্থিতিটি ছিল সেটি কিছুটা উন্নতি হওয়ার কারণে মানুষের মধ্যে স্বস্তি কিছুটা ফিরেছে। তারপরেও কিন্তু আমরা আজ দেখছি হালকা কুয়াশা ঝরছে এই অঞ্চলে এবং শীতের যে অনুভূতি সেটি কিন্তু একেবারেই শেষ হয়ে যায়নি। শীতের কারণে যে রোগবালাই ছড়িয়ে পড়েছিল তার কিন্তু কোনো উন্নতি হয়নি। আমরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এই অঞ্চলের সবচেয়ে বড় যে হাসপাতালটি, সেখানকার যে খবরটি জানি সেটি হচ্ছে যে সেখানকার যে শিশু ওয়ার্ড, বিশেষত শীতজনিত রোগে আক্রান্ত হয়ে আসা শিশুদের চিকিৎসার জন্য যে প্রধান ওয়ার্ডটি, শিশু ওয়ার্ড, সেটিতে কিন্তু উপচে পড়া ভিড় এবং সেখান থেকে অনেক রোগী কিন্তু স্থান না পেয়ে তারা ফিরে যেতে হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন যে শীতের এই সময়টায় আসলে প্রচণ্ড রকম ঠান্ডা থেকে বিশেষত শিশু এবং বয়স্ক মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। সর্দি, কাশি, এই ধরনের নিউমোনিয়া রোগেরও প্রাদুর্ভাব কিছুটা হলেও দেখা দিয়েছে, যার কারণে কিন্তু সরকারি যে হাসপাতালগুলো রয়েছে সেগুলোর ব্যবস্থাপনাগত একটু চাপ পড়েছে। এটি কিন্তু আমরা হাসপাতালগুলোতে ঘুরে দেখেছি এবং সেখানে কোভিড পরিস্থিতির কারণে আসলে চিকিৎসা ব্যবস্থায় কিছুদিন থেকেই আসলে একটা অব্যবস্থাপনা ছিল। তার উপর যে এই শীতের হঠাৎ করে শীতের আগমন এবং সে যার কারণে রোগবালাই ছড়িয়ে পড়ার কারণে কিন্তু সেখানে একটি অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা জানি যে এই অঞ্চলটি আসলে পশ্চাৎপদ একটি অঞ্চল। এখানে চর, দ্বীপচর সহ গ্রামের যে তৃণমূল পর্যায়ে, প্রান্তিক পর্যায়ের যে মানুষ, তারা কিন্তু নানানভাবে শীতের কারণে কষ্ট পোহাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে কিছু কিছু গোষ্ঠী ধরে ধরে, যেমন তৃতীয় লিঙ্গের কিছু মানুষকে শীতবস্ত্র দেওয়া হয়েছে। এভাবে কিন্তু বিভিন্ন গোষ্ঠী ধরে ধরে কিছু কিছু শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। আমরা জেনেছি যে রংপুর রেলওয়ে স্টেশনে যে ছিন্নমূল মানুষ থাকে তাদের কেউ কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র দেওয়া হয়েছে, কিন্তু গ্রামীণ যে প্রান্তিক পর্যায়ের মানুষ তাদের কাছে আসলে সেভাবে সরকারি পর্যায়ে শীতবস্ত্রগুলো না পৌঁছানোর কারণে তারা কিন্তু কষ্ট পোহাচ্ছে। ইউনিয়ন পর্যায়ে যে ভাগাভাগি করে যে জেলা পর্যায় থেকে উপজেলা এবং উপজেলা থেকে ইউনিয়ন পর্যায়ে যে কম্বল বা শীতবস্ত্র দেওয়া হয়েছে সেটি কিন্তু প্রতি ইউনিয়নে যে বরাদ্দ সেটি একেবারেই অপ্রতুল, যেটি আসলে সংখ্যায় উল্লেখ করার মতো অবস্থা নয়। তো জনপ্রতিনিধিরা কিন্তু আবেদন জানিয়েছেন যে আসলে তাদের গ্রাম পর্যায়ে, বিশেষ করে নদী পাড়ের যে সমস্ত এলাকা, যে সমস্ত ইউনিয়ন রয়েছে, তারা কিন্তু এই তীব্র শীতের কারণে সেখানকার মানুষের প্রচুর কষ্ট হবার কারণে কিন্তু তারা প্রশাসন এবং গণমাধ্যমের কাছে তারা কিন্তু অনুরোধ করছে যে তাদের যেন শীতবস্ত্র সরবরাহ করা হয়। এদিকে এই অঞ্চলের যেহেতু দারিদ্র্যপীড়িত অঞ্চল, এখানকার মানুষ কিন্তু শীতবস্ত্রের অভাবে খড়কুটো জ্বালিয়ে কিন্তু তারা শীত নিবারণের চেষ্টা করে থাকে। অন্যান্যবার আমরা দেখেছি যে প্রচুর সংখ্যক মানুষ এই আগুনের কুণ্ডলি পাকিয়ে আগুনের উত্তাপ নিতে গিয়ে দুর্ঘটনায় পড়ে তারা অগ্নিদগ্ধ হয়েছেন, অনেকে মৃত্যুবরণ করেছেন। কিন্তু এবার এই চিত্রটি কিছুটা পাল্টেছে। এখানে কিন্তু এখন পর্যন্ত মাত্র একজন এ ধরনের দুর্ঘটনা কবলিত হয়ে কিন্তু হাসপাতালে ভর্তি হয়েছে, যেটি আসলে একটি সচেতনতা তৈরির মতো পরিস্থিতি। এখন আমরা প্রচণ্ড শীতের পরেও কিন্তু দেখে থাকি যে আসলে রাস্তাঘাটে বা অন্য কোথাও আগুন জ্বালিয়ে যে শীত নিবারণের চেষ্টা, সেটি কিন্তু খুব একটা এবার আর দেখা যাচ্ছে না।
তো এইভাবে আসলে গ্রাম পর্যায়ে এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কিন্তু শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু সেটি সরকারি এবং বেসরকারি পর্যায়ের এই উদ্যোগগুলো অপ্রতুল বলেই জানিয়েছেন অনেকে। তো আমার কাছে শীত নিয়ে এই ছিল সর্বশেষ। ইকবাল। রংপুরে কমেছে শীতের তীব্রতা, বেড়েছে তাপমাত্রা, সেই খবর জানাতে রংপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার রতন সরকার। রংপুরে 500 শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ DCCI। গতকাল সকালে নগরীর RCCI স্কুল মাঠে দুস্থদের হাতে কম্বল তুলে দেন সংগঠনটির ডেপুটি সেক্রেটারি হারুনুর রশিদ। একে একে 500 মানুষকে দেয়া হয় কম্বল। বিনামূল্যে শীতবস্ত্র পেয়ে খুশি হতদরিদ্ররা। এ সময় উপস্থিত ছিলেন রংপুর চেম্বার অব কমার্সের নেতা গোলাম মৌলা ও আল আমিন সহ ব্যবসায়ী নেতারা। অনুষ্ঠানে শীতার্তদের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান জানান বক্তারা। কুমিল্লায় বঙ্গবন্ধু মঞ্চ পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল দুপুরে দাউদকান্দি উপজেলার মোটেল সড়কে এ মানববন্ধন করা হয়। এ সময় বক্তারা দ্রুত সময়ের মধ্যে বঙ্গবন্ধু মঞ্চ পুনরুদ্ধার করে পুনঃস্থাপনের দাবি জানান। দাউদকান্দির ঐতিহাসিক বঙ্গবন্ধু মঞ্চ এলাকায় দাঁড়িয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণ দিতেন বলে জানান বক্তারা। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি সমিতির অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। গতকাল সকালে কসবা টি আলী কলেজ অ্যান্ড বিশ্ববিদ্যালয়ের সামনে মানববন্ধন করেন সমিতির সদস্যরা। মানববন্ধন থেকে সমিতির 1,80,00,000 টাকা দুর্নীতি হয়েছে বলে দাবি করা হয়। একই সঙ্গে বর্তমান সভাপতির বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহারের অভিযোগ করেন সদস্যরা। এই অবস্থায় অবিলম্বে মেয়াদোত্তীর্ণ কমিটি স্থগিত করে দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। পিরোজপুরে ঘুষের টাকা সহ অডিট অধিদপ্তরের 2 কর্মকর্তাকে আটক করেছে দুদক। দুদক জানায় গতকাল বিকেলে শহরের LGED ভবনের 3য় তলা থেকে ঘুষের 4,16,000 টাকা সহ অডিট কর্মকর্তা জহির রায়হান ও শামীম হোসেনকে আটক করা হয়। পিরোজপুরের প্রাথমিক শিক্ষা অফিসগুলোতে অডিটের কাজ করার জন্য ওই ভবনে অবস্থান করছিলেন বলে জানান দুদকের উপপরিচালক দেবব্রত মণ্ডল। ভোরের সময় আরো থাকছে। একই জমিতে শীত ও গ্রীষ্মকালীন সবজির চারা বাণিজ্যিকভাবে উৎপাদন করে স্বাবলম্বী নরসিংদীর শিবপুরের 1.5 শতাধিক কৃষক। নাটোরে পাইকারি সবজির বাজারে সরবরাহ স্বাভাবিক থাকলেও বেশ কিছু সবজি গত সপ্তাহের চেয়ে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। ভালো দাম পেয়ে স্বস্তি ফিরেছে কৃষকদের মাঝে। নাটোর প্রতিনিধি আল মামুনের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। ভোর থেকে নাটোর শহরের স্টেশন বাজারে পাইকারি সবজির হাট সরগরম হয়ে ওঠে ক্রেতা বিক্রেতাদের পদচারণায়। এই বাজারে শীতকালীন সবজির সরবরাহ স্বাভাবিক থাকলেও গত সপ্তাহের তুলনায় সবজির দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। তবে আলু, মিষ্টি কুমড়া, করলা ও কাঁচা কলার দাম স্থিতিশীল থাকলেও দাম কমেছে টমেটোর। কৃষকরা বলছেন গত সপ্তাহে লোকসান গুনলেও এখন লাভের মুখ দেখছেন তারা। গত সপ্তাহ থেকে ভালো, এই বাজার থাকলে পরে কৃষক বাঁচবে। আলু এখন 60 টাকা কেজি পেয়েছে, এরকম দাম থাকলে কৃষকের ব্যাপক লাভ। এখন একটু দাম পাচ্ছে, এখন কৃষক একটু লাভবান হবে, তাছাড়া তো কৃষকের খরচের টাকাই উঠতো না। সরবরাহ স্বাভাবিক থাকলেও ক্রেতা সংখ্যা বাড়ায় দাম বেড়েছে। তবে আগামী সপ্তাহ নাগাদ সবজির দাম আবার কমে আসবে বলে জানান আড়তদাররা। ক্রেতার সমাগম অনেক বেশি, যার কারণে বাজার সাময়িক সময়ের জন্য একটু বৃদ্ধি, তবে সামনের সপ্তাহের দিকে কমে যাওয়ার আশঙ্কা আছে। প্রায় 150 বছর ধরে নাটোরের স্টেশন বাজারে প্রতিদিন 600 থেকে 700 মণ সবজি বিক্রি হয়, যার বাজার মূল্য প্রায় 20 লাখ টাকা। সময় সংবাদ, নাটোর। ভোরের আলো ফুটতে শীতকালীন বিভিন্ন সবজি ঠাকুরগাঁওয়ের কাঁচা বাজারে নিয়ে আসেন বিক্রেতারা। এই মুহূর্তে ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর সমবায় মার্কেট পাইকারি সবজির বাজারে আছেন রিপোর্টার জিয়াউর রহমান বকুল। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। জিয়া।
আপনি জানেন যে ঠাকুরগাঁয়ে যে উত্তরের যে জেলা সেই জেলা কিন্তু আমরা যেটা লক্ষ্য করছি যে ভোর থেকেই যেভাবে কুয়াশা পড়তে শুরু করেছে, এই কুয়াশার মধ্যে কিন্তু কৃষকরা তাদের যে উৎপাদিত পণ্য, যে ফসলের উৎপাদিত পণ্য বা সবজি, তা কিন্তু বাজারে এখনও কিন্তু সেভাবে সরবরাহ হচ্ছে না। আর সেই কারণে লোকের যে সমাগম সেটা কিন্তু একটু কম। তবে বেলা বাড়ার সাথে সাথেই এখানকার যারা বাজারের যারা ব্যবসায়ী আছে তাদের সাথে কথা বলেছি, তারা যে জিনিসটি জানিয়েছেন যে কুয়াশা ভেদ করেও কিন্তু জেলার যে 5টি উপজেলা আছে সেই 5টি উপজেলা থেকে কৃষকরা তারা কিন্তু এই সবজি, তাদের যে উৎপাদিত সবজি তারা কিন্তু এই বাজারে, পাইকারি বাজারে নিয়ে আসে এবং বেলা বাড়ার সাথে সাথে তারা কিন্তু এসে এখানে জামায়াত হবে। এরপরেই কিন্তু সবজির যে বেচা কেনা তা কিন্তু হাকডাকের মধ্য দিয়েই কিন্তু বেচা কেনা শুরু হবে। তো আমরা যেটা এই মুহূর্তে লক্ষ্য করছি যে সবজি কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন উপজেলা থেকে কিন্তু এখানে আসছে এবং উপজেলার বিভিন্ন প্রান্তিক যেই কৃষকরা আছে তারা কিন্তু নিয়ে আসা শুরু করেছে। তবে এই কুয়াশার কারণে কিছুটা বিলম্ব হচ্ছে তাদের। তবে এই অবস্থাতে সবজির যেই বেচা কিনা তা কিন্তু এখনও সেইভাবে জমে উঠে নাই। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে যাই, তা হচ্ছে যে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে সবজির যে দাম তা কিন্তু কিছুটা বৃদ্ধি পেয়েছে। কারণ গত সপ্তাহে যে বেচা কিনা ছিল, যদি আমি প্রকারভেদে বলি তাহলে আলু বিক্রি হয়েছে 40 থেকে 38 থেকে 40 টাকা এবং মূলা বিক্রি হয়েছে আপনার 1 টাকা থেকে 2 টাকা পর্যন্ত এবং ফুলকপি বিক্রি হয়েছে 4 থেকে 5 টাকা, বেগুন বিক্রি হয়েছে 15 থেকে 18 টাকা এবং অন্যান্য যে সবজিগুলো আছে সেগুলো কিন্তু সব মিলে আমরা বলতে পারি যে 2 টাকা থেকে 20 টাকার মধ্যে সব ধরনের সবজি কিন্তু বিক্রি হয়েছে। তবে এই সপ্তাহে এসে কিছুটা দাম বেড়েছে, তা হচ্ছে বেগুন বিক্রি হচ্ছে এখন 15 থেকে 18 টাকার মধ্যে, আর হলো ফুলকপি বিক্রি হচ্ছে 7 থেকে 8 টাকা, বাঁধাকপি বিক্রি হচ্ছে 10 টাকা প্রতি পিস এবং মূলা এখন বিক্রি হচ্ছে 1.5 টাকা থেকে 2 টাকা এবং আলু বিক্রি হচ্ছে 40 থেকে 43 টাকা কেজি দরে। তবে এই অবস্থাতে কৃষকের যে উৎপাদিত যে পণ্য সেই পণ্য তারা এখানে কিন্তু নিয়ে আসছেন এবং এইখান থেকে নিয়ে আসে এই স্থানীয় যে চাহিদা আছে সেই চাহিদা পূরণ করছেন। চাহিদা পূরণের পাশাপাশি তারা কিন্তু এখানকার যারা ব্যবসায়ীরা আছে অর্থাৎ যে পাইকাররা আছে তারা কিন্তু দেশের বিভিন্ন জেলায় এই সবজিগুলো পাঠিয়ে দিচ্ছেন। তবে আমরা কথা বলেছি যে এখানকার যারা ব্যবসায়ী আছে, যারা আড়তদার আছে, তারা আমাকে যে জিনিসটা জানিয়েছেন যে পর্যাপ্ত পরিমাণ সবজির সমারোহ রয়েছে এই পাইকারি বাজারে। সে কারণে যদিও দাম কিছুটা কমেছে তারপরেও কিন্তু বেচা কিনা সেভাবে কমেনি এবং এই যে পাইকারি বাজার রয়েছে এই পাইকারি বাজারে কিন্তু প্রতিদিন 15 থেকে 20 লাখ টাকা পর্যন্ত শুধুমাত্র সবজি এবং এই যে আপনার পেঁয়াজ, আদা, রসুন এগুলো বাদ দিয়ে শুধুমাত্র সবজি বিক্রি হচ্ছে 15 থেকে 20 লাখ টাকা পর্যন্ত। তো এই অবস্থাতে কৃষকের যে উৎপাদিত পণ্য, যে টাটকা সবজি এবং কীটনাশক মুক্ত সবজি তা কিন্তু এই পাইকারি বাজার হতে চলে যাচ্ছে খুচরা বাজারে। খুচরা বাজার থেকে একদম ভোক্তাদের যে হাতে পৌঁছানো তা কিন্তু পৌঁছে দিচ্ছে এইখানকার ব্যবসায়ীরা। তো এই অবস্থাতে ঠাকুরগাঁয়ের যে বেচা কিনা, যে সবজির যে সমারোহ, সেই সবজির সমারোহ কিন্তু প্রতিনিয়ত আমরা লক্ষ্য করছি যে তারা কিন্তু এই পাইকারি বাজারে নিয়ে আসছেন তাদের উৎপাদিত সবজি এবং এখান থেকে কিন্তু তাদের হাকডাকার মধ্য দিয়ে বিক্রি হচ্ছে। তবে ঠাকুরগাঁয়ের যেই কৃষকরা আছে তাদের সাথে আমি কথা বলেছি, তারা যে জিনিসটি বলছেন যে শীতের যে শুরুর দিকে তখন কিন্তু তারা একটু লাভবান হয়েছেন, তবে বর্তমান যেই অবস্থা সেই অবস্থাতে কিন্তু তেমন একটা আশানুরূপ যে দাম সেই দাম কিন্তু তেমন পাচ্ছেন না। তারা বলছেন যে বর্তমানে যেই দামে সবজি বিক্রি হচ্ছে সেই দাম কিন্তু খরচ যে উঠানো তা কিন্তু খরচ উঠানোই তাদের দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। তো এই অবস্থাতে প্রান্তিক যারা কৃষক আছে, যারা ঠাকুরগাঁয়ের এই সবজি চাষ করে তারা কিন্তু থেমে নেই, তারা কিন্তু এখনও সেইভাবে সবজি কিন্তু উৎপাদন করেই চলছেন। তবে তারা যেই জিনিসটি বলছেন যে প্রথম দিকে যেহেতু সবজির আবাদটা একটু বেশি হয় সেই কারণে সবজির সরবরাহটাও বাড়ে। তবে এই সবজি
আবারটা কিছুটা হয়তো কিছুদিন পরে হয়তো কমবে, তখন হয়তো আবারও দামটা তারা পাবে। তো এই অবস্থার মধ্য দিয়ে কিন্তু ঠাকুরগাঁয়ে যে এই সবজির বাজার, সেই সবজির বাজারের বেচাকেনা নিয়ে জানাচ্ছিলাম আপনাকে। ইকবাল, ঠাকুরগাঁয়ের পাইকারি কাঁচা বাজার থেকে সেখানকার সবজির দরদাম নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার জিয়াউর রহমান বকুল। পিঠা ছাড়া বাঙালির জীবনে শীত যেন পরিপূর্ণতা পায় না। সুস্বাদু মুখরোচক পিঠা গ্রাম বাংলার ঐতিহ্য। গ্রাম ছেড়ে এখন শহরেও এই পিঠা জনপ্রিয়। দিনাজপুরে চলছে 2 দিন ব্যাপী পিঠা উৎসব। পিঠার স্বাদ নিতে বিভিন্ন বয়সের নারী পুরুষের উপচে পড়া ভিড় এখন সেখানে। নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী করতেই পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। পিঠা উৎসব পাটিসাপটা, পাতাকুড়ি, পাতা পিঠা, চিতই, ভাপা, নুনিয়া, নারিকেলের পিঠা, গোকুল পিঠা, দুধ পুলি, গাজরের পিঠা, পাকান, নকশি, দুধ চিতাই, কি নেই। গ্রাম বাংলার ঐতিহ্যকে তুলে ধরতে নারীদের সংগঠন গার্লস অব হেভেন দিনাজপুর প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজন করে 2 দিন ব্যাপী পিঠার এই মহোৎসব। উদ্বোধনী দিনে পিঠার স্বাদ নিতে বিভিন্ন বয়সের নারী পুরুষের ছিল উপচে পড়া ভিড়। নারী উদ্যোক্তারা তাদের তৈরি পিঠা নিয়ে উৎসবে আসেন। ছোট করে ছোট পরিসরে হোক, শহুরে আচরণেরই হোক, তাও হচ্ছে, এটি দেখে ভালো লাগছে। মেয়েরা কাজ করছে, এটা দেখে আরও বেশি ভালো লাগছে। গার্লস অফ হেভেন যে আয়োজন করে প্রত্যেক বছর, এটা আসলেই অনন্য। আমরা চাই এরকম উৎসব হতে থাকুক, আর আমাদের নিউ জেনারেশন বাচ্চারা যেগুলো আছে তারা দেখুক, শিখুক। দর্শকদের উপস্থিতি নারী উদ্যোক্তাদের মধ্যে সাড়া জাগিয়েছে। আমরা 11 রকমের পিঠার আইটেম রেখেছি, তো সারা অনেক ভালো আমরা পেয়েছি। গ্রাম বাংলার এই পিঠা উৎসবকে আমরা একটু উন্নতভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকের এই আয়োজনে অংশগ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ আমরা ভালো সাড়া পাচ্ছি। বাঙালির ঐতিহ্যকে ধারণ করে নারী উদ্যোক্তারা যাতে স্বাবলম্বী হতে পারে, সেজন্যই পিঠা উৎসবের এই আয়োজন। নারী উদ্যোক্তাদেরকে নিয়ে আমরা কাজ করি, তাদের পাবলিকেশনের জন্য আমরা এই পিঠা মেলা বা পিঠা উৎসবটা আয়োজন করেছি। পিঠা উৎসবে 30টি স্টলে 100 প্রকার পিঠার পসরা সাজিয়েছেন নারী উদ্যোক্তারা। দুপুর 1টা থেকে রাত 9টা পর্যন্ত চলা এই উৎসব মঙ্গলবার শেষ হবে। সময় সংবাদ, দিনাজপুর। কালাই রুটি চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী মাসকলাই আর চালের আটা দিয়ে তৈরি বিশেষ এক রুটি। এর স্বাদ নিতে দূর দূরান্ত থেকে অনেকেই ছুটে আসেন রাজশাহীতে। ক্রেতাদের চাহিদার কারণে সকাল সন্ধ্যা সব সময় পাওয়া যায় এটি। নগরের বিভিন্ন স্থানে গড়ে ওঠা দোকানে জমজমাট জনপ্রিয় এই খাবারের বেচাকেনা। বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের ঐতিহ্যবাহী কালাই রুটি, মাসকালাই আর চালের আটা মিশিয়ে তৈরি এ রুটি মূলত এক সময় ছিল গ্রামকেন্দ্রিক মানুষের সকালের নাস্তা। তবে কালের বিবর্তনে ভোজন রসিকদের পছন্দের কারণে কালাই রুটি এখন রাজশাহীর রেস্তোরাঁর নিয়মিত খাবারে পরিণত হয়েছে। ক্রেতাদের চাহিদার কারণে সারা বছর পাওয়া যায় বিশেষ স্বাদের এই রুটি। অ্যাকচুয়ালি শীতের সময় খাওয়া হতো, কিন্তু এখন 12 মাসে এটা পাওয়া যায়, শীত বা গরম যে সময় হোক। ছোট থেকে কালাই রুটি খেয়ে বড় হয়েছি, এখন রাজশাহীতে এসেছি শীতের আমেজে কালাই রুটি খেতে। চাপায়ের বলে কিন্তু আসলে রাজশাহীতে প্রচুর জনপ্রিয়, খেতে খুব ভালো লাগে, খুব টেস্টফুল। জনপ্রিয়তার কারণে নগরীর উপশহর ও কোর্ট এলাকায় বেশ কিছু দোকান গড়ে উঠেছে। সন্ধ্যার পরপরই এখানে এই রুটি খেতে অনেকে ছুটে আসেন দূর দূরান্ত থেকে। রাজশাহীতে যে স্বাদটা আমরা পাই বাইরে সেটা সচরাচর দেখা যায় না। যশোর থেকে একজন এসছে, ওনারা এসে গেস্ট নিয়ে এসে এখানে খাওয়া দাওয়া করেছে। বিক্রেতারা জানান কালাই রুটির সাথে গরু ও হাঁসের মাংস, বেগুন ভর্তা, ধনেপাতার চাটনি দিয়ে মুখরোচক এই খাবার পরিবেশন করা হয়। বেচাকেনা ভালো হওয়ায় খুশি তারা। বেগুন ভর্তা আছে, ঝাল ভর্তা আছে, গরুর বট আছে, হাঁসের মাংস আছে, গরুর মাংস আছে, এগুলো দিয়ে খায়। হাঁসের মাংস হচ্ছে 100, গরুর মাংস 120, বট 80 টাকা। প্রতিদিন আমার প্রায় 32 কেজি আটা রুটি বানাতে হয়, আমাকে একাই নিজে হাতে বানাই আমি। ইনশাআল্লাহ আমাদের ভালো হয়, আমাদের এই দোকানটা অনেক দিনের আগে। সাধারণ কালাই রুটি প্রতিটা 20 টাকা আর স্পেশাল বিক্রি হয় 30 টাকায়। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। বাণিজ্যিকভাবে সবজির চারা উৎপাদন করে স্বাবলম্বী হয়েছেন নরসিংদীর শিবপুরের 1.5 শতাধিক কৃষক। একই জমিতে বীজ অঙ্কুরোদ্গমের মাধ্যমে উৎপাদন করা হচ্ছে শীত ও গ্রীষ্মকালীন বিভিন্ন সবজির চারা। তবে অতিবৃষ্টির কারণে বছর নষ্ট হয়েছে বীজতলা, আর এই কারণে দাম বেড়েছে শীতকালীন সবজির চারার।
আশিকুর রহমান পিয়ালের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। বংশ পরম্পরায় সবজির চারা উৎপাদনের সাথে জড়িত নরসিংদীর শিবপুর উপজেলার বাঘাবো ইউনিয়নের কৃষকরা বেগুন, ফুলকপি, সিম, বাঁধাকপি, মরিচ, লাউ, শসা, টমেটো, পেঁপে সহ বাণিজ্যিক ভিত্তিতে বিভিন্ন ধরনের সবজি চারা উৎপাদন করে থাকেন তারা। প্রতি বছরের আগস্ট থেকে ডিসেম্বর মাস পর্যন্ত 3 বার বীজ অঙ্কুরোদ্গমের মাধ্যমে উৎপাদন করা হয় চারা, কিন্তু কয়েক দফা বৃষ্টির ফলে বীজতলা নষ্ট হওয়ায় একাধিকবার তা বপন করতে হচ্ছে কৃষকদের। এতে উৎপাদন খরচ বেশি হলেও চাহিদা থাকায় তা পুষিয়ে নেওয়া সম্ভব বলে জানিয়েছেন তারা। এবার ইনশাল্লাহ মোটামুটি অনেক দিন উঠছে, রোদ্র আছে, অনেক ইনশাল্লাহ মোটামুটি ভালো ব্যস্ত আছে। বৃষ্টিটা যাওয়ার পরে 3 যখন রৌদ্র উঠছে, রৌদ্র উঠার পরের থেকে বাজার মোটামুটি ভালো। গুণগত মান ভালো হওয়ায় এখানকার উৎপাদিত সবজি চারার চাহিদা রয়েছে দেশব্যাপী। তবে অন্যান্য বছরের তুলনায় এবার চারার দাম বেশি গুনতে হচ্ছে বলে জানান ক্রেতারা। গেছে বছরের চেয়ে এই বছর অনেক দাম বাড়তি, কারণ যে আপনার শীত বৃষ্টির কারণে কিছু চারা মার গেছে। বিভিন্ন জাত ভেদে আমরা বিভিন্ন প্রকার দামে ক্রয় করতেছি আর কি। কৃষি বিভাগ বলছে চারা উৎপাদনে কারিগরি প্রশিক্ষণ, পরিচর্যা, বীজতলা বপনে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। চারা উত্তোলনের কাজে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমরা কৃষকদের চারা উত্তোলনের কারিগরি পরামর্শ এবং বীজের সোর্স এসব ব্যাপারে আমরা তাদেরকে সহায়তা করে যাচ্ছি এবং প্রশিক্ষণের মাধ্যমে চারা উত্তোলনের কাজকে আরো ত্বরান্বিত করছি আমরা। চলতি বছর শিবপুর উপজেলার বিভিন্ন স্থানে 7 একর জমিতে শীতকালীন সবজির বীজতলা তৈরি করা হয়েছে। সময় সংবাদ, নরসিংদী। সরবরাহ বাড়ায় বগুড়ায় কমেছে সব ধরনের মাছের দর। এই মুহূর্তে চরমাথা মাছ বাজারে আছেন রিপোর্টার মাজিদুর রহমান। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাজেদ, ইকবাল, আপনি জানেন যে করোনার দ্বিতীয় যে ধাপ, সেই ধাপে কিন্তু বগুড়া সংক্রমণ বেড়েছে এবং এই কারণে কিন্তু যে মাছ, যে বড় মাছের যে বাজারটি, সেই বাজারটা কিন্তু স্থানান্তর হয়েছে। এই কারণে আজকে গত যে হাটগুলো ছিল মাছের, সেই হাটগুলোর তুলনায় আজকে যে হাট, সে হাটে কিন্তু মাছের সরবরাহটা একটু কমে গেছে এবং এখানে যে পাইকার যারা আসেন, অনেক দূর দূরান্ত থেকে যে পাইকার আসেন, সেই পাইকাররা কিন্তু এখানে আর সে মতন আসছে না। এই কারণে কিন্তু মাছের সরবরাহটা আগে তুলনায় অনেকটা কমে গেছে। কমে যাওয়ার কারণে কিন্তু পাইকারপত্র যেটা এখানে এই মুহূর্তে যে অনেক পাইকার আসতো, সে পাইকারটা কিন্তু অনেকাংশ কমে গেছে। আর বগুড়ার যে আমি চারমাথা যে মাছ বাজারে রয়েছি, সেই মাছ বাজারে কিন্তু দূর দূরান্ত থেকে মাছগুলো আসে, বিশেষ করে নাটোর, রাজশাহী, যশোর বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই মাছগুলো আসে। তাছাড়া এখানে যে যমুনার নদী রয়েছে, বিল, বিভিন্ন বিল রয়েছে, পুকুর রয়েছে, সে পুকুর থেকে কিন্তু ছোট বড় সব জাতীয় মাছ কিন্তু এই পাইকারি বাজারে পাওয়া যায় এবং এই সময়টায় কিন্তু প্রচুর পরিমাণে মাছের সরবরাহ এর আগে হয়েছে। আজকের তুলনায় কিন্তু অনেক বেশি সরবরাহ ছিল আগের হাটগুলোতে এবং এই মাছের দামের কথা যেটা বলতে হয়, সে মাছের দামও কিন্তু খুব একটা বেশি এখানে না, মাছের দামটা কমে গেছে। এখানে আজকে যেখানে মির্গা, ছোটো ছোটো মির্গা অর্থাৎ সে মির্গা কিন্তু 100-150 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া রুই যে মাছগুলো রয়েছে 150-200 টাকা কেজি দরে, কাতলা 150-200 টাকা কেজি দরে। এখানে পাবদা যে মাছটা রয়েছে, সেই পাবদা মাছটা 200 টাকার নিচে বিক্রি হচ্ছে। এছাড়া যে নদীর যে মাছগুলো, আরও যে মাছগুলো রয়েছে, রুই, কাতলা, মৃগেল সহ এবং আয়ের, বোয়াল সহ সব মাছগুলো কিন্তু এই হাটে কিন্তু এই পাইকারি আড়তে কিন্তু এখানে আসে এবং এখান থেকে বেচা কেনা হয়। এখানে আমরা যদি এখন একজন মাছ ক্রেতা যারা পাইকারি কিনে, তাদের কাছে একটু জানতে চাই যে আজকে মাছের বাজারটা কেমন এবং আপনারা কিভাবে মাছ কিনে নেব বিক্রি করেন? আজকে মাছের দাম একটু বেশি, কারণ মাছ কম, শীতের ভিতর মাছ জালেরা ধরতে পারতেছে না, এই জন্য মনে করেন যে খুবই মাছের দাম কম বেশি, এই জন্যে আজকে সব চাইতে এটি গাড়ি কম। এখানে একজন ক্রেতা যারা মাছ এখান থেকে কিনে নিয়ে যায়, অন্যত্র বিক্রি করেন, তারা যেটি বলছেন যে আজকে মাছের বাজারটা একটু বেশি, সরবরাহ কম হওয়ার কারণে মাছের বাজারটা একটু বেশি এবং তারা যে মাছগুলো নিয়ে যায় অন্য জায়গায় বিক্রি করেন, সেই বিক্রিটাও কিন্তু বেশি হচ্ছে না এই করোনা দ্বিতীয় ফেজের কারণে। আর তারা যেটা বলছেন, গত কয়েকদিনে যে ঘন কুয়াশা এবং ঠান্ডা বেশি পড়ার জন্য শীত
শীত বেশি পড়ার কারণে কিন্তু বেশি মাছও এখানে আমদানি হচ্ছে না। সব মিলিয়ে যেটি বলতে হয় যে এখানে একদিকে যেমন অতিরিক্ত ঠান্ডা, ঘন কুয়াশা, অন্যদিকে করোনা কারণে কিন্তু এখানে মাছের সরবরাহ আস্তে আস্তে কমছে এবং দামটাও কিন্তু ওঠানামা করছে। তো এই ছিল আমার কাছে বগুড়ার মাছ বাজার থেকে সর্বশেষ। সরবরাহ কমেছে, আজ হঠাৎ করেই বেড়েছে বগুড়ায় মাছের দাম। সেই খবর জানাতে পাইকারি বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার মাজেদুর রহমান। নীলফামারীর সৈয়দপুরে কামরুজ্জামান কনক রিসার্কুলেটিং একুয়াকালচারের RS পদ্ধতিতে বাণিজ্যিকভাবে মাছ চাষ করে সাফল্য পেয়েছেন। প্রাথমিক খরচ একটু বেশি হলেও এই পদ্ধতিতে অল্প জায়গায় স্বল্প পানিতে সম্পূর্ণ জীবাণুমুক্ত মাছ চাষ করে ভালো লাভবান হওয়ার সম্ভব বলে জানিয়েছে মৎস্য বিভাগ। নীলফামারী প্রতিনিধি শাকির হোসেন বাদুলের ছবি ও তথ্য নিয়ে রিপোর্ট। 2019 সালে প্রকৌশলী কামারুজ্জামান কনক চাকরি ছেড়ে নিজ উদ্যোগে কিছু করার স্বপ্ন নিয়ে শুরু করেন RS পদ্ধতিতে মাছ চাষ। শুরুর প্রায় 18 মাস পর বাণিজ্যিকভাবে শুরু করেন মাছ চাষ। তেলাপিয়া মাছ দিয়ে শুরু করলেও বর্তমানে শিং, দেশি ও ভিয়েতনামি কই চাষ করছেন। অল্প জায়গা ও অল্প পানি যা পরিশোধিত করে পুনরায় ব্যবহার হয় এই পদ্ধতিতে। প্রতি বছর 2 বার সামান্য খরচে 8000 লিটার পানি ধারণ ক্ষমতার প্রতিটি ট্যাঙ্কে 3 থেকে 400 কেজি মাছ উৎপাদন করা সম্ভব। আমার এখানকার মাছ খাইতে ভালো লাগে, ওই জন্য আমি এখানকার মাছ খাই। এই মাছটার স্বাদটা বাজারে যে মাছ পাওয়া যায় তার থেকে একটু ভিন্ন। ইঞ্জিনিয়ারিং লেখাপড়া শেষ করার পরে আমি চাকরিতে জয়েন করি। সেখানে থাকার সময় আমার মাথায় একটা চিন্তা আসে যে কিভাবে আমি বিজনেসে নামতে পারি এবং এই বিজনেসের মূল উদ্দেশ্য থাকবে যে আমি কিভাবে মানুষকে ভালো একটা প্রোডাক্ট, ভালো একটা সার্ভিস সেটাকে আমি মানুষকে পৌঁছাবো। তো সেখান থেকে চিন্তা আসে আমার মাথায়, আমি পাই এই রাস পদ্ধতি, যেটাকে আমরা রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার বলি। মৎস্য কর্মকর্তা জানান, যুগোপযোগী এই পদ্ধতিতে অল্প জায়গায় একই পানি জীবাণুমুক্ত করে বারবার ব্যবহার ও সহজেই মাছের রোগ প্রতিরোধ করা সম্ভব। RS সিস্টেমের যে সুবিধা সেটা হচ্ছে একই পানিকে বারবার ব্যবহার করে জীবাণুমুক্ত করে পরিষ্কার করে ব্যবহার করা হচ্ছে। আর খুবই ম্যাক্সিমাম প্রোডাকশন পাওয়ার জন্য আমরা লিমিটেড ল্যান্ড এবং আমি ওয়াটার ব্যবহার করছি, এটা একটা বড় সুবিধা। তারপর আমি ম্যাক্সিমাম ফিশের গ্রোথ পেতে আমি আমার ওয়াটার কোয়ালিটিটাকে আমি ঠিক রাখতে পারছি, এটা একটা বড় সুবিধা। আর আমার ডিজিজটাকে কন্ট্রোল করা যাচ্ছে। মাত্র 11 শতক জমির এই মৎস্য ফার্মে বর্তমানে 6টি ট্যাঙ্কে মাছ চাষ হচ্ছে। এছাড়া রেণুপোনা উৎপাদনের জন্য রয়েছে পাশেই একটি পুকুর। সময় সংবাদ, নীলফামারী। আবারও দেশের বাইরের খবর। করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে বাড়ছে করোনা আক্রান্ত এবং মৃতের সংখ্যা। আক্রান্ত হচ্ছেন বাংলাদেশিরাও, এর মধ্যেই চলছে টিকাদান। অন্যদিকে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সহ বেশ জোরে সোরে চালাচ্ছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। এসব বিষয়ে জানাতে নিউ ইয়র্ক থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। জি ইকবাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। করোনা পরিস্থিতি এখন এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। বেশ কয়েকদিন ধরেই, বেশ কয়েক মাস ধরেই শীতের যখন প্রকোপ শুরু হয়েছে, যুক্তরাষ্ট্রের রোগ সংক্রমণ বিশেষজ্ঞরা যেমনটি বলেছিলেন যে শীত আসার সঙ্গে সঙ্গেই আবারও দ্বিতীয় স্রোত শুরু হবে করোনার, সেটি কিন্তু শুরু হয়ে গেছে এবং সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে বিরাজ করছে। আজকেই জন হপকিন্স ইউনিভার্সিটির একটি তথ্য অনুযায়ী 284 দিন, অর্থাৎ যুক্তরাষ্ট্রে যখন প্রথম করোনা ভাইরাসের আক্রান্ত রোগী পাওয়া গিয়েছিল ওয়াশিংটন স্টেটে, সেইখান থেকে 284 দিনে যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছিল 9 মিলিয়ন, অর্থাৎ 9,90,00,000 মানুষ। আর শেষ 52 দিনে যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে আরও 90,00,000 মানুষ, অর্থাৎ 9 মিলিয়ন মানুষ। অর্থাৎ যে 284 দিনে যে মানুষ আক্রান্ত হয়েছে, মাত্র 52 দিনে যুক্তরাষ্ট্রে সেই পরিমাণের মানুষ আক্রান্ত হয়েছে এবং মৃত্যুর যে পরিসংখ্যান সেটিও কিন্তু সমান তালেই কিন্তু এগিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে 1,84,00,000 মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সর্বমোট এবং মারা গেছেন
3,26,000 মানুষ এই পর্যন্ত মারা গেছেন। প্রতিদিনই 1,500, 2,000, কখনো কখনো 3,000-এরও বেশি মানুষ প্রতিদিন 24 ঘন্টায় মারা যাচ্ছেন। এমন একটি পরিস্থিতিতে আসার কথা হচ্ছে যে খুব দ্রুত গতিতে এবং খুব সুশৃঙ্খলভাবে যথাসম্ভব সব জায়গায় করোনার যে ভ্যাকসিন, ফাইজার এবং বায়োএনটেকের ভ্যাকসিন এবং মডার্নার যে ভ্যাকসিন, সেটি ছড়িয়ে পড়েছে এবং যুক্তরাষ্ট্রের সরকার এবং যুক্তরাষ্ট্রের যে হাসপাতাল কর্তৃপক্ষ, স্বাস্থ্য অধিদপ্তর আছে, তারা খুব দ্রুতই জনসাধারণের মাঝেও যেন এই করোনা ভ্যাকসিনটি পৌঁছে দেওয়া যায় সেই চেষ্টাটি করছেন। আপনি জানেন ইকবাল, এই মুহূর্তে যারা এসেনশিয়াল ওয়ার্কার, যারা ফ্রন্ট লাইনার, যারা হাসপাতাল কর্মী, স্বাস্থ্য সেবা যারা দিচ্ছেন, নার্স, তারা কিন্তু ভ্যাকসিনটি পাচ্ছেন, চিকিৎসকরা ভ্যাকসিনটি পাচ্ছেন। আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক নেতারাও কিন্তু এখন ভ্যাকসিনটি দিচ্ছেন। যেটি বলা হয়েছিল যে যুক্তরাষ্ট্রেও অনেক মানুষ করোনার যে ভ্যাকসিন নেয়ার ব্যাপারে অনাগ্রহ দেখা দিয়েছে, অনীহা দেখা দিয়েছে যে এই ভাইরাসটি কতটুকু কার্যকর হবে, এই ভাইরাসটি মানুষের শরীরে কী ধরনের প্রতিক্রিয়া হবে, এই ধরনের নানান কথায় তাদের মধ্যে একটি ভয় ভীতি ছিল। সেই জায়গা থেকে যুক্তরাষ্ট্রের 3 জন সাবেক প্রেসিডেন্ট, বিল ক্লিন্টন, বারাক ওবামা এবং ডব্লিউ বুশ, তারা কিন্তু বলেছিল যে তারা প্রকাশ্যে করোনা ভ্যাকসিন নেবেন। ইতিমধ্যে আমরা দেখেছি যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত 1.5 মাস আগে, সেই নির্বাচনে নতুন যে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন, তিনি আজকে করোনা ভ্যাকসিন কিন্তু তিনি নিয়েছেন এবং প্রকাশ্যে লাইভ টিভিতে সেটি প্রচার করা হয়েছে, যেমন যুক্তরাষ্ট্রের মানুষ যেন দেখেন যে এই ভ্যাকসিনটি নিতে গেলে কোনো ধরনের শারীরিক সমস্যা হওয়ার কথা নয়। অর্থাৎ যে কেউ এই করোনা ভাইরাসের এই ভ্যাকসিনটি নিতে পারেন, অর্থাৎ এই দেশের নাগরিকরা যেন বুঝতে পারেন তার দেশের পরবর্তী যিনি প্রেসিডেন্ট হতে যাচ্ছেন জানুয়ারির 20 তারিখে যার শপথ, তিনিই কিন্তু করোনার ভ্যাকসিন নিয়ে ফেলেছেন। অর্থাৎ এই উদ্যোগ, এর আগে আমরা দেখেছি যে বর্তমান যে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, তিনি কিন্তু গতকালকে করোনার ভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন। তাতে করে কিছুটা হলেও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে এই ভ্যাকসিনটি নেয়ার ব্যাপারে আরও আগ্রহ তৈরি হবে এবং যে অনীহা আছে সেই অনীহা দূর হবে, এমনটি কিন্তু বিশ্লেষকরা এবং সংশ্লিষ্ট যারা তারা কিন্তু মনে করছেন। ইতিমধ্যেই কিন্তু একটি পরিসংখ্যান বেরিয়েছে, যেখানে দেখা গেছে যে যুক্তরাষ্ট্রের যারা কৃষ্ণাঙ্গ জাতিগোষ্ঠী, সেই কৃষ্ণাঙ্গ জাতিগোষ্ঠীর মধ্যে 52% তারা কিন্তু এই ভাইরাসের যে ভ্যাকসিনটি, সেই ভ্যাকসিনটি নেয়ার ব্যাপারে কিন্তু তারা আগ্রহী নয়। তারা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে তারা এই ভ্যাকসিনটি নিতে চান না। এই যখন যুক্তরাষ্ট্রের মতো একটি উন্নত বিশ্বের অবস্থা, সেখানে আশা করা যাচ্ছে যে এই যে বড় রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, যারা সেলিব্রিটি আছেন, যারা চিকিৎসক আছেন, নার্স আছেন, তারা যখন প্রকাশ্যে এই ভাইরাসের যে ভ্যাকসিনটি নিচ্ছেন, তাতে করে সাধারণ মানুষেও আগ্রহী হয়ে উঠবেন। এমন একটি অবস্থা, একদিকে মানুষ মারা যাচ্ছে, হাজার হাজার লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছে, অন্যদিকে কিন্তু করোনা ভাইরাসের ভ্যাকসিন কিন্তু সর্বশক্তি দিয়ে যুক্তরাষ্ট্রের মানুষকে যেন দেয়া যায় সেই প্রচেষ্টা কিন্তু স্থানীয় প্রশাসন এবং ফেডারেল সরকারের কিন্তু আছে। এবং একটি আশার কথা ইতিমধ্যে বলা হয়েছে যে 2 ধরনের মানুষ এই করোনা ভ্যাকসিনটি নিতে পারবেন না। এক ধরনের গর্ভবতী নারী এবং যাদের অ্যালার্জি রোগে যারা খুব ভয়াবহ রকমভাবে আক্রান্ত, এই 2 ধরনের রোগী ছাড়া আর সবাই কিন্তু এই করোনা ভ্যাকসিনটি নিতে পারবেন এবং তাদেরকে নেয়ার জন্য কিন্তু উৎসাহ দেওয়া হয়েছে। সর্বসাধারণের মধ্যে একটি বিষয় জানার আগ্রহ ছিল, আমি আপনার মাধ্যমে ইকবাল জানাতে চাই, সময় সংবাদের দর্শক যারা আছেন তাদেরকে জানাতে চাই যে যুক্তরাষ্ট্রের সর্বসাধারণের কাছে কিন্তু জানুয়ারির মধ্যেই কিন্তু করোনা ভ্যাকসিনটি পৌঁছে যাবে, এমন একটি আশার কথা আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা শুনেছি। এই ছিল আমার কাছে সর্বশেষ করোনা পরিস্থিতি নিয়ে। ইকবাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন নিউ ইয়র্ক থেকে, জানাচ্ছিলেন সেখানকার করোনা পরিস্থিতি এবং রাজনৈতিক পরিস্থিতির সবশেষ তথ্য। এদিকে বিশ্বে করোনা পরিস্থিতির অবনতি হয় আবারও হোটেল কোয়ারেন্টিনের সময়সীমা বাড়িয়েছে কাতার। 31শে ডিসেম্বর থেকে বাড়িয়ে তা আগামী 15 ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে। কম ঝুঁকিপূর্ণ 17 দেশের অধিবাসী ছাড়া বাকি সব দেশ থেকেই কাতার ফিরে আসলেই বাধ্যতামূলক 7 দিন হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে নিজ খরচে। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ছবির রিপোর্ট।
কাতারের বাইরে থাকা সব অভিবাসী ও কাতারি নাগরিকদের আগামী 15 ফেব্রুয়ারি পর্যন্ত কাতার ফিরে আসলেই বাধ্যতামূলক হোটেল কোয়ারেন্টিনে থাকতে হবে নিজ খরচে। এতে করে ছুটিতে থাকা প্রত্যেক বাংলাদেশিকেও কাতার ফিরতে হলে গুনতে হবে কাতারি 2000 রিয়াল থেকে 5000 রিয়াল। করোনা পরিস্থিতির কারণে কাতার সরকারের নিয়ম কানুন মেনে নেওয়া ছাড়া উপায় নেই বললেন প্রবাসীরা। ইংল্যান্ডে যে করোনা ভাইরাসের নতুনভাবে তার সংক্রমণ ছড়িয়ে পড়ছে, এই সিদ্ধান্তকে সামনে রেখে কাতার সরকার তা 15 ফেব্রুয়ারি পর্যন্ত করছে। কাতার সরকার যাই করছে আমাদের ভালোর জন্য করছে এবং করোনা মহামারী থেকে রক্ষা পাওয়ার জন্য কাতার সরকার অনেক চেষ্টা করে যাচ্ছে। কম ঝুঁকিপূর্ণ 17 দেশ থেকে ফিরলে 7 দিন বাসায় হোম কোয়ারেন্টিন বাধ্যতামূলক, তবে তাদের হোটেল কোয়ারেন্টিন লাগবে না। কম ঝুঁকিপূর্ণ 17 দেশের তালিকায় নাম নেই বাংলাদেশের। 29 নভেম্বরের আগে দেশে ছুটিতে যাওয়া প্রবাসীদের ফিরতে হলে অনুমতিপত্র বা এন্ট্রি পারমিট বাধ্যতামূলক করা হয়েছে। সময় সংবাদ, কাতার। সংযুক্ত আরব আমিরাতের আবায়া শিল্প দখল করে আছে প্রবাসী বাংলাদেশিদের বিশাল একটি অংশ। গেল কয়েক দশকে এই খাতে বাংলাদেশিদের অবদান চোখে পড়ার মতো। বিস্তারিত শিবলি আল সাদিকের রিপোর্টে। মুসলিম দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত সহ পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আবায়া বা বোরকার চাহিদা অনেক বেশি। এই অঞ্চলের মহিলাদের ঐতিহ্যবাহী পোশাক আবায়া। এই শিল্পের পিছনে যুগ যুগ ধরে যাদের সুনিপুণ হাতের ছোঁয়া কাজ করছে তাদের 80% বাংলাদেশি। বলতে গেলে এই শিল্পটি পরিচালনায় নিয়ন্ত্রণ ভাগে রয়েছে বাংলাদেশিরাই। সুনিপুণ কাজের জন্য এখানকার আরবিরা আমাদের বাংলাদেশিদেরকে অনেক প্রায়োরিটি প্রদান করে এবং অনেক প্রশংসার দাবিদার আমরা বাংলাদেশিরা। সাম্প্রতিক সময়ে করোনা সংক্রমণ সহ বিভিন্ন কারণে অসংখ্য ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হলেও শিল্পটি হাতছাড়া করতে চান না প্রবাসী ব্যবসায়ীরা। তাই এই বাজারটি চাঙ্গা রাখতে অবিরাম শ্রম দিয়ে যাচ্ছেন তারা। যেহেতু এই বাঙালিরা এই কাজের মধ্যে ওতপ্রোতভাবে জড়িত, পুঙ্খানুপুঙ্খানুভাবে জড়িত, এই কাজ এরা বোঝে এবং এদের দ্বারা আমরা কাজগুলো করলে কাস্টমার অনেক স্যাটিসফাইড। সংযুক্ত আরব আমিরাতে এই শিল্পের সাথে জড়িত রয়েছে প্রায় 50,000 বাংলাদেশি। তাছাড়া এই শিল্পের জন্য বাংলাদেশিদের দক্ষতা ও সুনাম ইতিমধ্যে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে। প্রবাসীরা বলেছেন, মধ্যপ্রাচ্যে আবায়া শিল্পের প্রবাসীদের আধিপত্য ধরে রাখতে হলে বাংলাদেশ সরকারের পৃষ্ঠপোষকতা প্রয়োজন। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। পশ্চিমবঙ্গের প্রধান দুই রাজনৈতিক শিবিরেই চলছে ব্যাপক রদবদল। দুদিন আগে তৃণমূল ছেড়ে শুভেন্দু অধিকারী সহ বেশ কয়েকজন শীর্ষ নেতা যোগ দিয়েছেন বিজেপিতে। সোমবার দুপুরে প্রভাবশালী বিজেপি সাংসদের স্ত্রী সুজাতা খাঁকে তৃণমূলে এনে পাল্টা জবাব দিয়েছেন দলটির সভানেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এরপরই তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক কারণে দল ভাঙার অভিযোগ উঠেছে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ইট মারলে পাটকেল খেতে হয়, বহু প্রচলিত এই প্রবাদটি যেন পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রতীক হয়ে দাঁড়িয়েছে। দুদিন আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময়ের সঙ্গী শুভেন্দু অধিকারীকে দলে নিয়ে 2021 সালে পশ্চিমবঙ্গ দখলের ডাক দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 24 ঘন্টা না পেরোতেই মমতার প্রত্যাঘাতে ক্ষতবিক্ষত বিজেপি শিবির। সোমবার দুপুরে তৃণমূল ভবনে হাজির হয়ে ক্ষমতাসীন দলে যোগ দেওয়ার কথা জানান বিজেপির যুব মোর্চার সভাপতি ও বিজেপির সাংসদ সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা খাঁ। তৃণমূলে যোগ দেওয়ার পরপরই মোদি অমিত শাহর সমালোচনা করে মমতা অভিষেক বন্ধনাও শোনা গেল তার মুখে, যা শুনে রীতিমতো হতবাক কট্টর বিজেপি বিরোধীরাও। পরিবারে থাকতে গেলে বাবা মার কথা শুনে চলতে হয়, সেরকম কিন্তু আমাকে একটা পার্টির গাইডলাইন মেনেই চলতে হয়, তো সেটা ধরে রাখুন কোথাও পার্টির গাইডলাইন ছিল। যদিও এই ঘটনার পরই সুজাতার বিরুদ্ধে দল ভাঙার অভিযোগ তুলে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন সাংসদ সৌমিত্র খাঁ। একই সঙ্গে মমতার বিরুদ্ধে কঠোর লড়াইয়ের ডাকও দেন তিনি। সুজাতার সঙ্গে আমার কোনো পারিবারিক স্বামী স্ত্রী কোনো সম্পর্ক থাকবে না। এদিকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলোর কাছে আকুতি জানিয়েছেন অভিনেতা ও বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। আলটিমেটলি আমাদের ঘরটা ভেঙে গেল। আসন্ন বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে আরও কদবদল হবে তা দেখার অপেক্ষায় সব মহল। সুব্রত আচার্য, সময় সংবাদ,
পশ্চিমবঙ্গ, ভারত। কুষ্টিয়ায় ব্রিটিশ বিরোধী আন্দোলনের মহানায়ক বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সমাবেশ হয়েছে। গতকাল দুপুরে কুমারখালীর কয়া মহাবিদ্যালয় মাঠে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ। বাঘা যতীনের ভাস্কর্য ভাঙায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। সভায় কুমারখালী নাগরিক পরিষদ ও ঘাতক দালাল নির্মূল কমিটির নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। 1971 সালের এই দিনে হানাদার মুক্ত হয় নাটোর। দিনটিকে কেন্দ্র করে নানা কর্মসূচি পালন করে জেলার বিভিন্ন সংগঠন। গতকাল সকালে মুক্তিযোদ্ধা সংসদের ব্যানারে শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে শোভাযাত্রা বের করা হয়। শহরের প্রধান সড়ক ঘুরে স্বাধীনতা চত্বর গিয়ে এটি শেষ হয়। এ সময় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান স্থানীয় জনপ্রতিনিধি সহ অনেকে। হবিগঞ্জে মঞ্চস্থ হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক বিশেষ নাটক লাল জমিন। গতকাল সন্ধ্যায় জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি মিলনায়তনে নাটকটি মঞ্চায়ন হয়। প্রখ্যাত নাট্যকার মান্নান হীরা রচিত লাল জমিন নাটকটিতে একক অভিনয় করেন দেশের খ্যাতনামা অভিনেত্রী মোমেনা চৌধুরী। শিল্পীর অনবদ্য অভিনয়ে হলভর্তি দর্শকদের বিমোহিত করেন। পরে ধন্যবাদ জ্ঞাপন করেন জেলা প্রশাসক কামরুল হাসান, অধ্যক্ষ দেওয়ান জামাল উদ্দিন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি শহীদউদ্দিন চৌধুরী, কবি তাসলিমা বেগম কিনি, লেখিকা জাহানারা খাতুন, রোমা মোদক, নাট্য ব্যক্তিত্ব শান্তনু চৌধুরী। বেচা কেনায় জমে উঠেছে পর্যটন নগরী কক্সবাজারের সৈকত এলাকার বার্মিজ দোকানগুলো। সন্ধ্যা হতেই সৈকত ছেড়ে পরিবার পরিজনদের জন্য উপহার নিতে বার্মিজ দোকানে ঢুকে পড়েন পর্যটকরা। পর্যটন মৌসুমে কেনাবেচা বাড়ায় দারুণ খুশি ব্যবসায়ীরাও। করোনায় ক্ষতি কাটিয়ে উঠছেন বলে জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বিশাল সাগর, ধীরে ধীরে ডুবে যাচ্ছে সূর্য। দেখার জন্য দাঁড়িয়ে আছে দেশের দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা। আবার অনেকেই সেই সূর্যের সাথে তুলছেন ছবি। এরপরেই পর্যটকরা সৈকত ছেড়ে ভিড় করছেন বার্মিজ পণ্যের দোকানে। কিনেন পরিবার পরিজনের জন্য আচার, জুতো, শামুক ঝিনুক সহ নানা পণ্য। বাংলাদেশের একটা সবথেকে বড় টুরিস্ট জায়গা, সেখানে নেওয়ার মতো অনেক কিছুই আছে। কিছু ইউনিক জিনিস আছে, এগুলো আমরা এখান থেকে নিয়ে যাই, তো বাসে সবাই অনেক পছন্দ করে। দামটা রিজনেবল, বেশি না। চেষ্টা করি কিছু না কিছু নিয়ে যাওয়ার, যাতে করে আমরা পরবর্তীতে এখন থেকে 2 বছর 3 বছর পরে দেখলে বুঝতে পারি যে না অমুক সময় গিয়েছিলাম, এজন্যই কেনাকাটা করা। সৈকতের কলাতলি, সুগন্ধা ও লাবণী পয়েন্টে রয়েছে সহস্রাধিক বার্মিজ পণ্যের দোকান। সন্ধ্যা হতেই বেচাকেনা জমে উঠে বলে জানালেন দোকান মালিকরা। গত 2 মাস ধরে আমরা বেশ কেনাকাটায় ব্যস্ত আছি। এই মৌসুমে সবচেয়ে বেশি পর্যটকের আশাবাদী ছিলাম এবং আমরা তা পেয়েও গেছি। শনিবারে হলে আপনার 70, 80, 1 লক্ষ এরকম সেল হয়, আর অন্যান্য দিন হলে আপনার 40, 50, 30 এরকম পার ডে থাকে। আর ব্যবসায়ী সমিতির নেতা জানালেন বেচাকেনা বাড়ায় করোনার ক্ষতি কাটিয়ে উঠছেন তারা। আশা করি সামনে আরও ভালো ব্যবসা হবে, পর্যটক আসলে আমরা ব্যবসা করতে পারবো, এবং যেই 4 মাস আমরা বসেছিলাম সেটা কাটিয়ে উঠতে পারবো বলে আমরা আশা করি ইনশাল্লাহ। সৈকতের সুগন্ধা, কলাতলি ও লাবণী পয়েন্টে সহস্রাধিক বার্মিজ দোকানে নিয়োজিত রয়েছেন 10,000-এর বেশি কর্মচারী। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ঘন কুয়াশায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে। এতে ঘাটে পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের লম্বা সারি। এই মুহূর্তে ঘাট এলাকায় আছেন রিপোর্টার ইউসুফ আলী, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকবাল, পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে আসলে রাত 2টা থেকে কিন্তু ঘন কুয়াশা কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। অন্যদিকে কিন্তু তীব্র শীত বিরাজ করছে। এই মুহূর্তে কিন্তু এটা মানিকগঞ্জ, যেটা আসলে 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। সেই ক্ষেত্রে ঘাট এলাকাতে যে শ্রমিক রয়েছে, আসলে যারা ব্যবসায়ী রয়েছে, যারা যাত্রী রয়েছে, প্রত্যেক কিন্তু কষ্ট করছে। আমি দেখছি যে আসলে এটা ঘাট এলাকাতে অনেকে কিন্তু আসলে খড়কুটো জ্বালিয়ে তারা কিন্তু এই শীত নিবারণ করার চেষ্টা করছে, তাপ নেওয়ার চেষ্টা করছে, উষ্ণ জায়গায় থাকার চেষ্টা করছে। আসলে সবচেয়ে বেশি যে এই শীতের মধ্যে কষ্ট করছে তারা হচ্ছে শিশু এবং নারী যাত্রী যারা রয়েছে। তাদের সাথে আমি কথা বলেছি, যাত্রীরা আমাকে জানিয়েছে আসলে এই শীতের ভিতরে কিন্তু আসলে তাদের কষ্ট হচ্ছে। সেই ক্ষেত্রে তারা কিন্তু আসলে গাড়ি থেকে বের হচ্ছে না, গাড়ির মধ্যে রয়েছে।
আসলে মানিকগঞ্জের সর্বত্রই এখন কিন্তু আসলে ঘর থেকে খুব কম লোকই বের হচ্ছে। যারা কর্মজীবী রয়েছে তারা কিন্তু তাদের সকালের দিকের কাজটা হারাচ্ছে, এবং যারা রিক্সা চালক ছোট ছোট নির্ময়ের কাজ করে তারা কিন্তু আসলে খুব কষ্টের ভিতরে আছে। আসলে নির্ময়ের মানুষের সাথে আমি কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে আসলে এই সময়ে সরকারের পক্ষ থেকে এবং যারা ব্যক্তি উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করে এইরকম কিন্তু কাউকে আমি দেখছি না বা দেখিনি। তো সেই ক্ষেত্রে তাদের কিন্তু একটা আবেদন রয়েছে, যদি তারা এই তীব্র শীতের মধ্যে আসলে কষ্ট করছে তাদের জন্য যেন আসলে বিত্তশালী যারা রয়েছে সরকারের পক্ষ থেকে এগিয়ে আসা হয়। অন্যদিকে পাটুরিয়া দৌলতদিয়া এই মুহূর্তে যে কয়েকটি ফেরি রয়েছে, অর্থাৎ 16টি ফেরি রয়েছে, প্রত্যেকটি ফেরি কিন্তু ঘন কুয়াশার কারণে আসলে বন্ধ না হলেও মন্থর গতিতে খুব ঝুঁকি নিয়ে চলাচল করছে। আমি মাস্টার সুগাল যারা ফেরি পরিচালনা করে তাদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে আসলে এই ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে যখন ফেরি চলাচলটা আসলে ব্যাহত হচ্ছিল তখনই কিন্তু আসলে বিকন বাতি এবং কি মার্কি পয়েন্টে এটা আসলে কিছু দেখা যাচ্ছিল না। তারপরেও তারা কিন্তু আসলে খুব কষ্ট করে এটা ঝুঁকি নিয়ে মানুষের কথা চিন্তা করে তারা কিন্তু আসলে যারা তীব্র শীতে কষ্ট করছে তাদের কথা চিন্তা করে কিন্তু তারা আসলে ঘাটে যারা পরিবহন রয়েছে, চালক রয়েছে তাদের কিন্তু তারা আসলে পারাপারের চেষ্টা করছে। অন্যদিকে কিন্তু যারা ঘাটের মধ্যে রয়েছে এই মুহূর্তে পাটুরিয়া দৌলতদিয়া উভয় ঘাট এলাকায় মোট আসলে 4 শতাধিক যানবাহন পারে অপেক্ষায় রয়েছে। সবকিছু মিলিয়ে আমি ঘাটের যারা কর্তৃপক্ষ রয়েছে কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, কর্তৃপক্ষ বলছে আসলে ঝুঁকি নিয়ে তারা ফেরি চলাচল ফেরি এর আসলে সার্ভিসটি অব্যাহত রেখেছে, কিন্তু সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি যে দিকটা তারা লক্ষ্য করছে যারা জরুরি, অতি জরুরি, অর্থাৎ অ্যাম্বুলেন্স, কাঁচামালবাহী যে পরিবহন গুলো রয়েছে, অর্থাৎ মালবাহী যে ট্রাক গুলো রয়েছে, এই যে অতি মানে প্রয়োজনীয় যানবাহনকে তারা অগ্রাধিকার দিচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু সূর্যের মুখ এখন পর্যন্ত কিন্তু আমরা দেখিনি। সবকিছু মিলিয়ে পাটুরিয়া দৌলতদিয়া নোরটা সহ মানিকগঞ্জ সর্বত্র শীত এবং কুয়াশার যে একটা কষ্ট তা কিন্তু মানুষের মধ্যে রয়েছে। এই ছিল আমার কাছে ইকবাল পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ অবস্থা। ঘন কুয়াশায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে। সেই খবর জানাতে ঘাট এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার ইউসুফ আলী। এবার খেলার খবর। ময়মনসিংহে অনুষ্ঠিত ক্রিকেট লিগে এমপিএল এ জয় পেয়েছে ময়মনসিংহ থান্ডার্স ও ময়মনসিংহ রাইডার্স। প্রথম ম্যাচে থান্ডার্স 4 উইকেটে ময়মনসিংহ টাইগার্সকে হারায়, আর দ্বিতীয় ম্যাচে রাইডার্স 8 রানে হারায় ময়মনসিংহ ইগলসকে। খেলা দেখতে এদিন সার্কিট হাউস মাঠে ঢল নামে দর্শকদের। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে 100 বলের এই টুর্নামেন্টের আয়োজন করে ময়মনসিংহ মাস্টার্স ক্রিকেট অ্যাসোসিয়েশন। হোসেন আলীর তোলা ছবিতে আরও জানাচ্ছেন হারুনুর রশিদ। ম্যাচ শুরুর আগেই দর্শকে কানায় কানায় পূর্ণ সার্কিট হাউস মাঠের চারপাশ। প্রিয় দলের খেলা দেখতে আগে ভাগেই চলে আসেন মাঠে। ময়মনসিংহ প্রিমিয়ার লিগ এমপিএল এর প্রথম ম্যাচে ময়মনসিংহ টাইগার্সকে 4 উইকেটে হারায় ময়মনসিংহ থান্ডার্স। অধিনায়ক শোভাগত হোমের অলরাউন্ড নৈপুণ্যে জয় পায় থান্ডার্স। দ্বিতীয় ম্যাচে ময়মনসিংহ ইগলসকে 11 রানে হারিয়েছে ময়মনসিংহ রাইডার্স। রাইডার্সের অলরাউন্ডার মনির হোসেন হয়েছেন ম্যাচ সেরা। আসলে এটা টিম ওয়ার্ক, আমার একার পারফরমেন্স তো হয় না, সবাই কন্ট্রিবিউট ছিল। সেভাবে আমি যেভাবে চেয়েছিলাম সবাই সেভাবেই চেষ্টা করেছে, তো দিন শেষে আর কি আমাদের রেজাল্ট এসেছে। সকালে উইকেটটা একটু স্লো ছিল, প্রথম দিকে আর্লি উইকেট ডাউন হওয়াতে আশরাফুল আমাদের মেন ব্যাটসম্যান রান করতে পারে নাই। তারপরে কিছু এলবিডব্লিউ বল নিচু হওয়াতে আমরা কিছুটা পিছিয়ে গেছিলাম। 11 থেকে 14 নম্বর ওভারটা একটু পিছিয়ে গেছি। ওই 4 ওভারে 50 রান আনার সাথে আমরা আর কভার করতে পারি না। 148 রান এই উইকেটে একটা ভালো স্ট্যান্ডার্ড রান। আমার টিম খুব আমাকে সাপোর্ট করছে, আমার কোচ, আমার ক্যাপ্টেন, আমার টিম অফিসিয়াল খুব আমাকে সাপোর্ট করছে। বঙ্গবন্ধু টি-20 রেশ কাটতে না কাটতেই দারুণ সাড়া ফেলেছে এমপিএল। প্রিয় দলের খেলা দেখে দারুণ উচ্ছ্বসিত দর্শকরা। এই প্রথম ময়মনসিংহে এত বড় জাতীয় দলের ক্রিকেটাররাও খেলছে, খুব ভালো লাগছে সবকিছু মিলায়া। এখানে হাজার হাজার দর্শক আছে, তাদেরকে নিয়ে উচ্ছ্বাস দেখতে অনেক ভালো লাগছে। জনগণ সবাই উৎসাহিত, আমরা উৎফুল্ল। 6টি দল খেলছে, জাতীয় দলে প্রায় 12 জন খেলোয়াড় আছে। চমৎকার একটি আয়োজন হয়েছে এবং আয়োজক কমিটিকে আমরা আমাদের এই দর্শক পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি।
এদিকে আগামীতে আরও বড় পরিসরে এমপিএল আয়োজনের কথা জানালেন আয়োজকরা। সবার সহযোগিতা পাই, ডেফিনেটলি এই ভুলগুলো ওভারকাম করে এই টুর্নামেন্টটাকে আমরা ভালো স্টেজে নিয়ে যেতে পারবো। আরও প্লাস হইলে আমার ময়মনসিংহ ক্রিকেটটাকে ময়মনসিংহ লিগগুলি বা একাডেমি বিভিন্ন টুর্নামেন্টগুলি আমরা করার মাধ্যমে সহযোগিতা করার চেষ্টা করবো আমরা। খেলায় হাজারো দর্শকের চাপে স্বাস্থ্যবিধি ছিল উপেক্ষিত। ক্রিকেটের মাঠে একসাথে এত দর্শক এর আগে আর দেখেনি ময়মনসিংহ। করোনার মধ্যেও এমপিএলে দর্শকের যেমন ঢল নেমেছে, তেমনি এর মাধ্যমে ময়মনসিংহের ক্রিকেটেও নতুন জাগরণ সৃষ্টি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। টঙ্গীতে যানবাহনের শব্দ আর ধুলাবালিতে আর্চারদের অনুশীলন ব্যাহত হয়। সেজন্য প্রধানমন্ত্রীর নির্দেশে একটি নতুন আর্চারি স্টেডিয়াম পেতে যাচ্ছেন রোমান্সানারা। গাজীপুরে ও আশুলিয়ায় দুটি জায়গাও দেখেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। শিগগিরই বিশ্বমানের সুযোগ সুবিধা নিশ্চিত করে স্থান চূড়ান্ত করা হবে বলে সময় সংবাদে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। এছাড়া বিশ্বমানের ট্রেনিং পেতে দেশে একটি আধুনিক আর্চারি একাডেমি করার কথাও ভাবছে মন্ত্রণালয়। বিস্তারিত মেহেদী নাইমের রিপোর্টে। এক পাশেই মহাসড়ক, আরেক পাশেই চলছে আর্চারি টুর্নামেন্ট। ধুলাবালি আর যানবাহনের বিকট শব্দে তীরন্দাজদের অখণ্ড মনোযোগী চির। টঙ্গীর আহসানুল্লাহ স্টেডিয়ামের বাইরে স্তূপাকার বালু আর ইট দেখে বোঝার উপায় নেই পাশেই চলছে খেলা। শীতের মাঝে তা যেন আরও প্রকট আকার ধারণ করেছে। এই মাঠে খেলেই গেল বছর এসএ গেমসে 19টি স্বর্ণপদকে 10টি জিতে রোমান্সানা ইতি খাতুনরা। কোলাহলপূর্ণ এলাকায় খেলা হওয়ায় নিজেদের সমস্যার কথা জানালেন আর্চাররা। খুব কনসেন্ট্রেশনের খেলা, হঠাৎ করে কোনো একটা শব্দ হলে অবশ্যই কনসেন্ট্রেশনটা ওইখানে চলে যায়। ধুলাবালির অবস্থাটা একটু খারাপ, যখন ধুলা হয় তখন মাঠ পুরো অন্ধকার হয়ে যায়, কুয়াশার মতো। সেক্ষেত্রে আমাদের জন্য ভালো হবে যে এটা ট্রেনিং সেন্টার হচ্ছে বা আমরা এখানে থাকি তো অলরেডি 5 বছর হয়ে গেল। রাতের সময় একটু সমস্যা করে, যেমন তো এটা আসলে অভ্যাস হয়ে গেছে। আর্চারদের আকুতি শুনেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্ভাবনাময় এই খেলার গুরুত্ব বুঝে ঢাকার অদূরে একটি স্টেডিয়াম তৈরির নির্দেশও দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে। ইতোমধ্যে বেশ কয়েকটি জায়গাও দেখেছেন প্রতিমন্ত্রী। এর মধ্যে গাজীপুরের ন্যাশনাল পার্ক আর আশুলিয়ার দুটি জায়গা নাকি তার মনেও ধরেছে। মাননীয় প্রধানমন্ত্রী এই আর্চারি খেলাটাকে এগিয়ে নেওয়ার জন্য এবং এটি যাতে বাংলাদেশে আরও বেশি জনপ্রিয় হতে পারে, এটার জন্য তিনি কিন্তু সবসময় আমাদেরকে বলে আসছেন এবং তিনি এর মধ্যে আমাদেরকে বলেছেন যে তোমরা যেহেতু আর্চারির সাথে একটু গাছপালা বা বনের একটা সম্পর্ক রয়েছে, যে এই ধরনের একটা জায়গা পাও কিনা খুঁজে বের করো। ন্যাশনাল পার্ক, তারপর আশুলিয়া, এরকম কয়েকটি জায়গা ওনারা আমাদেরকে বলেছেন। আমরা সেখানে আমাদের জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে আমরা পাঠিয়েছিলাম আমাদের প্রতিনিধি এবং তারা সেটা দেখে এসেছেন, কিন্তু এখনো কোনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। রোমান্সানারা চোখ রাঙাতে পারে যে কাউকে, তা গেল এসএ গেমসে প্রমাণ হয়েছে। তাদের এখন প্রয়োজন বিশ্বমানের ট্রেনিং। পাইপলাইনের তরুণ আর্চাররাও ভালো করছেন, তাই একটি আন্তর্জাতিক মানের আর্চারি একাডেমি করার উদ্যোগ নিচ্ছে সরকার। আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে এই মাঠটি, যেহেতু আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে এখন এখানে একটা ট্রেনিং সেশন সবসময় চলে, সারা বছরই কিন্তু এখানে চলছে। সমৃদ্ধ একাডেমি তৈরি করার জন্য আমাদের পক্ষ থেকে তারা যদি উদ্যোগ গ্রহণ করে সব রকম সহযোগিতা আমরা করব। এছাড়া আর্চারদের বেতন ভাতার সুযোগ দিলে হয়তো এই খেলায় আসার প্রেরণা পেত নতুনরাও। মেহেদী নাইম, সময় সংবাদ, টঙ্গী। শীত উপেক্ষা করে মুন্সিগঞ্জের সোনারং মাঠে চলছে ভলিবল অনুশীলন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। উজ্জ্বল, এবং বিভিন্ন বয়সী খেলোয়াড় তারা কিন্তু এই যে প্রশিক্ষণ শুরু করেছে এই সোনারং মাঠে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এই প্রশিক্ষণে শীত এবং কুয়াশা উপেক্ষা করে এখানে কিন্তু ভলিবলের প্র্যাকটিস চলছে। এবং এই গ্রামের আশপাশে এলাকাগুলোতে যেসব ভলিবল খুদে খেলোয়াড়রা রয়েছেন এবং বিভিন্ন বয়সী খেলোয়াড় তারা কিন্তু এই যে প্রশিক্ষণ শুরু করেছে এই সোনারং মাঠে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই প্রশিক্ষণে যে শুরুর আগে নানা রকম কসরত তারা করছেন এবং এই ওয়ার্ম আপের পরে এই কসরত করে তারা খেলার জন্য নিজেদেরকে প্রস্তুত করবার চেষ্টা করছেন। এবং এই যে মুন্সিগঞ্জ তথা বিক্রমপুর এখানকার ভলিবল ঐতিহ্য ওরকম না থাকলেও কিন্তু নতুন করে তারা ভলিবলে একটা ভালো জানান দেবার চেষ্টা করছেন। এবং যে বিশ্বের অন্যতম জনপ্রিয় যে ভলিবল, যে ভলিবলে
200 মিলিয়ন খেলোয়াড় রয়েছে এবং যে খেলা উপভোগ করেন 500 মিলিয়নের বেশি, সেই খেলাটিকে রপ্ত করবার জন্য যেটি অলিম্পিকে বাংলা যেই খেলার একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট, সেই ইভেন্টকে কিভাবে আলোকিত করা যায় সেই জন্যই কিন্তু এই টঙ্গিবাড়ি উপজেলার যে সোনারং মাঠ, সেই মাঠে এই প্রশিক্ষণ চলছে কয়েক সপ্তাহ ধরে। এবং তারা বলছিলেন যে মুজিব বর্ষ উপলক্ষে যে এখানে ভলিবল প্রতিযোগিতা হবে সেখানে তারা অংশগ্রহণ করবেন এবং এছাড়াও ভলিবল এর মাধ্যমে কিভাবে এই জেলাকে পরিচিত করা যায় সেই চেষ্টা তারা করছেন। এবং এই 1895 সালে যে নিউ ইয়র্কে যে জি মর্গানে যেই খেলাটি প্রথম আবিষ্কার করেন এবং সেই খেলাটি ঘিরে যে আমাদের দেশের যে নানা রকম প্রচেষ্টা সেটি কিন্তু মুন্সিগঞ্জ চলছে এবং মুন্সিগঞ্জে ইনডোর স্টেডিয়াম হওয়ার পরও কিন্তু এই ভলিবলকে এগিয়ে নেবার জন্য জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এবং অন্যান্যরা চেষ্টা চালিয়েছেন এবং সেটি ছড়িয়ে দেওয়ার জন্যই কিন্তু তারা এই মুন্সিগঞ্জের যে একটি উপজেলা পর্যায়ে কাজ চলছে এবং অন্যান্য উপজেলায় এই ভলিবল প্রশিক্ষণের প্রক্রিয়া চলছে বলে আমাদেরকে দায়িত্বশীলরা জানিয়েছেন। এবং এইখানে যে মাঠে আমরা আছি এটি একটি ঐতিহ্যবাহী মাঠ এবং এই সত্যেন সেনের বাড়ির পাশেই কিন্তু এই মাঠটি এবং যেখানে নিয়মিত সত্যেন মেলা হতো এই মাঠেই সত্যেন মেলা হতো। এবং এই যে স্কুলটির পাশে আমরা দাঁড়িয়েছি সেটি কিন্তু 120 বছর আগের স্কুল এবং এই স্কুলেরও শিক্ষার্থীরা কিন্তু অনেকে এই ভলিবল প্রশিক্ষণে অংশ নিচ্ছেন এবং এখানকার ক্রীড়া শিক্ষক এবং এখানকার ক্রীড়া সংগঠক অনেককে আমরা দেখতে পাচ্ছি এই ভলিবলের। তো আমরা এখানকার যে একজন ক্রীড়া সংগঠক তার সঙ্গে আমরা একটু কথা বলবো যে এই ভলিবল প্রশিক্ষণের যে তাদের প্রচেষ্টা এই বিষয়ে যদি একটু আমাদেরকে বলতেন যে এখানে যে ভলিবল প্রশিক্ষণ শুরু করছেন এই উদ্দেশ্য লক্ষ্যটা কি আপনার? আমাদের লক্ষ্য হচ্ছে যে আমরা এই জাতীয় পর্যায়ে খেলা তৈরি করতে পারি, খুদে খুদে খেলোয়াড়দের নিয়েছি আমরা এবং এই বিদ্যালয়টি 100 বছরের পুরাতন বিদ্যালয় এবং আমরা চাই যে এই বিদ্যালয়টি আরো সুন্দর ভাবে হোক এবং এখানকার খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে খেলা করুক, এটা আমরা চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। তো আমরা এই যে এখানে প্রশিক্ষণ চলছে সেই প্রশিক্ষণে যিনি কোচ আছেন এবং এখানকার সংগঠকরা আছেন তারা যেই ভলিবলের আমরা দেখছিলাম যে দীক্ষা দিচ্ছিলেন নানাভাবে এই যারা নাকি বিভিন্ন বয়সের, আমরা বয়স ভিত্তিক যে এই ভলিবল আছে সেখানে আমরা দেখছি যে স্কুল শিক্ষার্থী অনেক আছে। তা আমরা এই পর্যায়ে একজন শিক্ষার্থীর সঙ্গে আমরা কথা বলতে চাই যে এই যে ভলিবল প্রশিক্ষণ চলছে তোমার স্বপ্ন কি একটু যদি আমাদেরকে বলতে। আমি চাই এখান থেকে খেলে ভালো প্রশিক্ষণ নিয়ে আমি একজন জাতীয় দলে খেলার একটা আশা রাখি নিজের মধ্যে এবং সেই অনুযায়ী অনুশীলন করছি এবং প্র্যাকটিস করে খেলাধুলা করছি। তো এই যে যারা প্র্যাকটিস করছেন তাদের স্বপ্নের কথা বলছিলেন। তো এই যে মুন্সিগঞ্জের যে ক্রীড়া ঐতিহ্য সেটি কিন্তু দীর্ঘদিনের এবং এখানে ইংলিশ চ্যানেল বিজয়ী 2 জন সাঁতারু ছাড়াও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ লিপু এবং স্বাধীন বাংলা ফুটবল দলের সহ-অধিনায়ক প্রতাপ শঙ্কর হাজরা, নরশের সহ অনেক গুণী ফুটবলার এবং গুণী ক্রিকেটার এবং সাঁতারু ছাড়াও বিভিন্ন পর্যায়ের কিন্তু ক্রীড়াবিদদের ঐতিহ্য এই জেলায় রয়েছে। সেই ক্রীড়া ঐতিহ্য ফিরিয়ে আনবার চেষ্টা করা হচ্ছে এবং সেই লক্ষ্যে কিন্তু এখানে ভলিবল প্রশিক্ষণ চলছে। তো এই ছিল মুন্সিগঞ্জের এই সোনারং মাঠে ভলিবল প্রশিক্ষণের সর্বশেষ। ইকবাল, মুন্সিগঞ্জ থেকে ভলিবল প্রশিক্ষণের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। করোনার কারণে নেই কোনো আয়োজন, অনেকটাই সাদামাটা বড়দিন উদযাপনের প্রস্তুতি ঐতিহাসিক জেরুজালেম শহরে। উৎসবের ঘনঘটা না থাকলেও আলোকসজ্জা করা হয়েছে শহর জুড়ে। এতে মহামারীর অন্ধকার কাটিয়ে সুদিনের প্রত্যাশা করছেন জেরুজালেমবাসী।
বাজছে গির্জার ঘণ্টা, তবে নেই কোনো তীর্থযাত্রী। কয়েকশো বছরের ইতিহাসে দর্শনার্থী ও পর্যটক শূন্য জেরুজালেমের এই রূপ আগে কখনো দেখেননি স্থানীয়রা। তবে বর্ণিল আলোকসজ্জা জানান দিচ্ছে আসছে বড়দিন। 400 শতাব্দীর পর থেকে জেরুজালেম এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়নি। একজন তীর্থযাত্রীও নেই এবার। করোনার তৃতীয় ঢেউ সামনে রেখে বন্ধ রয়েছে পবিত্র জেরুজালেমের ঐতিহাসিক সেপুলকার গির্জা। অনেক খ্রিস্ট ধর্মাবলম্বীর বিশ্বাস এখানেই ক্রুশবিদ্ধ হন যীশু খ্রিস্ট। 9 মাসের বেশি সময় ধরে চলা এই অচলাবস্থার কারণে মন্দা দেখা দিয়েছে পর্যটন খাতে। বেকার হয়ে পড়েছেন অনেক টুরিস্ট গাইড, বন্ধ হোটেল সহ বিভিন্ন ধরনের দোকানপাট। বর্তমান পরিস্থিতিকে হরর মুভির সঙ্গে তুলনা করা যায়। অর্থনৈতিক, মনস্তাত্ত্বিক যাই বলুন না কেন, এই প্রথম এমন একটা বড়দিন উদযাপন করছি আমরা। নিষ্প্রাণ বড়দিনের উৎসব আয়োজনেও বাসাবাড়ি, স্থাপনা সহ বিভিন্ন জায়গায় আলোকসজ্জা করছেন স্থানীয়রা। এই আলো সুদিনের বার্তা বয়ে নিয়ে আসবে, ছড়াবে খুশির জোয়ার, এমনটাই প্রত্যাশা তাদের। ওমর ইনান, সময় সংবাদ। ভোরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনার নতুন ধরন নিয়ে ইউরোপ জুড়ে আতঙ্ক। ব্রিটেনের বাইরে বেশ কয়েকটি দেশে শনাক্ত, প্রতিরোধে ফাইজার বায়োএনটেকের টিকা কার্যকরী। মাস্টার আসতে পারলো না, পড়াতে পারলো না, মা বাবা বিয়ে দিয়ে দিল। স্কুল বন্ধ দেখে আরো বিয়ে দিয়ে দিচ্ছে এখন। করোনাকালে চরাঞ্চলগুলোতে উদ্বেগজনক হারে বেড়েছে বাল্যবিয়ে। মাতৃমৃত্যুর সংখ্যা, চ্যালেঞ্জ এসডিজি লক্ষ্য অর্জন। বঙ্গোপসাগরের মাটিতে 30,000 একর নতুন জমি। চট্টগ্রামের মিরসরাইয়ে এগিয়ে চলছে বঙ্গবন্ধু শিল্পনগরের কাজ। সুযোগ মিলবে 30 লাখ মানুষের। এবং পদ্মার পাড়ে এক অন্য শহর, সেতু ঘিরে পর্যটনের হাতছানি। দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে সার্ভিস এরিয়াগুলো। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়ের।